মিসেস আদিবার ডাকে অন্তির হুঁশ ফেরে। হারানোর সুর কেটে শান্ত গলায় তাকিয়ে বলে, আমার মনে হয় আমি আপনার কথা পুরোপুরি বুঝতে পেরেছি আন্টি। ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। অবশ্যই আমি কনসার্ন হব বিষয়টা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ অন্তি। আমি জানতাম তুমি বুঝবে আমার কথা। প্লিজ এটা চিজ কেকটা ট্রাই করো, তোমার জন্য অর্ডার করেছি। অন্তি এক পলক চিজ কেকের দিকে তাকিয়ে উঠে পড়ে চেয়ার হতে। ম্লান মুখে হাসি টেনে বলে, সরি আন্টি, আজকে আর না, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি আসছি। শ্বাসরুদ্ধকর এক বিদায় নিয়ে অন্তি বেরিয়ে আসে কফি শপ হতে। অতঃপর গাড়ি নিয়ে সোজা চলে যায় অজানা এক গন্তব্যে। গাড়ির গতি বুকের ভেতরে স্পন্দনের গতি আর মিলেমিশে একাকার। স্টিয়ারিংয়ে রাখা হাতে শক্তি ফুরিয়ে এলেও নিজেকে অবাধ্য করে তোলে সে। প্রবল বেগে ছুটতে থাকে পিচঢালা রাস্তা মারিয়ে। সূর্যের বিদায় হয়ে এসেছে, সন্ধ্যা নেমেছে শহর জুড়ে। সড়ক জুড়ে আলোর রশ্মিতে উজ্জ্বল হয়ে উঠেছে চারপাশ। চলন্ত গাড়ি ছুটতে ছুটতে ক্ষান্ত হয়ে এসে থামে এক নির্জন মাঠের প্রান্তরে, যেখানে সদ্য খেলাধুলা শেষ করে বাড়ি ফেরার পথে ছোট ছোট বাচ্চাগুলো। গাড়ির হেডলাইট নিভে যায়, দরজা খুলে বেরিয়ে আসে অন্তি। ঝিঝি পোকার ডাক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছোট খাল পেরিয়ে বনের মাঝে। কাকা করে মাথার উপর দিয়ে চলে যায় এক ঝাঁক কাক, কণ্ঠে ঠিক অন্তির মতোই বিষাদ তাদের। গাড়ি ছেড়ে ছোট্ট সেই খালটার কাছে এসে বসে অন্তি। ঘোলাটে পানি, কচুরি পানার দিকে নিমগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। বুকের ভিতরটা অযথা ঝড় তুলেছে কানের কাছে মিসেস আদিবার কথাগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে বারে বারে। কি আশ্চর্য এক যন্ত্রণা! না পারছে সহ্য করতে, না পারছে ব্যক্ত করছে। মনের বিরুদ্ধে অসংখ্য যুক্তি দাঁড় করাতে গিয়ে বারে বারে ফিরে আসে সে। কি বলবে, কি বুঝাবে, যেখানে সব কিছুতেই অক্ষম সে। এই প্রথম অন্তির নিজেকে নিয়ে ভীষণ আফসোস হয়। অসহায় অনুভব করে নিজের কোনো পরিচয় নেই, 10 জনের কাছে বলার মতো কিছুই নেই। এ জীবনে কি পেল সে? ইস, আমি কি বোকা! কত সহজেই সুখের সন্ধানে আত্মহারা হয়ে উঠেছিলাম, কত সহজেই ভালোবাসাটাকে সত্যি ভাবতে শুরু করেছিলাম। বোকা অন্তি, নিজের দিকে কেন একটাবারও তাকাওনি? স্বপ্ন দেখার আগে কেন নিজেকে প্রশ্ন করনি, কি যোগ্যতা আছে তোমার? তোমার প্রিয় মানুষটা যদি তোমার রান্না খেয়ে প্রশংসা নাই করতে পারে, তোমার প্রিয় মানুষটা যদি তোমার কাজে খুশি নাই হতে পারে, তাহলে সেই সম্পর্কটা কি আদৌ টিকবে? টিকবে না। অন্তি ঠোঁট কামড়ে নিজের ভেতরের কষ্টগুলোকে গিলতে চেষ্টা করে। সন্ধ্যার আকাশ ভারী হয়ে রাত নামে। অদূরে ল্যাম্পপোস্ট হতে মলিন আলো এসে ছায়া হয়ে থাকে পিছনে। সিদ্ধান্তের পালা বদলে সে উদ্ভ্রান্তের ন্যায় হাঁপিয়ে ওঠে। কতবার আর এমন ঘাতের মুখোমুখি হবে সে? ভালোবাসা নামক শব্দটা কি সত্যি তার কাছে কঠিন, নাকি সেই মা খালাদের কপালের স্পর্শ তার কপালে লেগেছে? অন্তির মনে হয় পৃথিবীর সব নিয়ম তোয়াক্কা করে নেভিয়ান সাহেবের ভালোবাসে নিজেকে মুড়িয়ে রাখতে। হোক নিয়মভঙ্গ, হোক সমাজের চোখে অসামঞ্জস্য, তাতে কি? একটু ভালোবাসা যত্নের অভাবে সে যে প্রতি মুহূর্তে ধুকে ধুকে মরে, এটা তো কেউ দেখে না। ভালোবাসে এত কেন ত্রুটি বের করতে হবে? মানবে না সে কিছু। নিজেকে ভঙ্গুর থেকে শক্ত করার পথে দেখা হয় বাস্তবতার সাথে। ফের জাতাকলে পিষে যে অন্তি। মিসেস আদিবার কথাগুলো আলোড়ন তোলে তার মাঝে। সম্পর্কের স্থায়িত্বকাল করে তোলে ভীতু। একজন সুশৃঙ্খলাবদ্ধ মানুষের জীবনে সে কি করে? ঘন্টার পর ঘন্টা বোঝাপড়া শেষে অন্তি আর ভার সইতে পারে না। সবকিছুকে দূরে সরিয়ে দিয়ে সে ফিরে আসে তার একাকিত্বের জীবনে, যেখানে তার বলতে কিছুই নেই। পকেট হতে ফোনটা বের করে মেসেজ অপশনে চলে যায় সে। নেভিয়ান সাহেবের উদ্দেশ্যে লিখতে শুরু করে এক ছোট্ট নিষেধাজ্ঞার বার্তা। বাস্তবতা অনুধাবন করে বুঝলাম সম্ভব না। সামগ্রিক দিক থেকে বলছি না, এবং না হতে যাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তে।
আমি মেনে নিয়েছি, আপনিও মেনে নিন। মেসেজটা পাঠানো মাত্র অন্তি ফোনটা পাশে ফেলে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে থাকে। নিজের বুকের মধ্যিখানির কষ্টটুকু বিশালতার আকাশকে বলে শুষে নিতে। একটুখানি নিস্তার চায় সে সব কিছু থেকে। আর কত একটা মানুষ কতটা দুর্ভাগ্য কপাল নিয়ে এলে পৃথিবীতে সব কিছু হতে বঞ্চিত হতে পারে। বিচ্ছেদের পালা এত ভারী, সুখগুলো সব দিচ্ছে আজ যে আড়ি। রাত 8:30 ঢাকা ময়মনসিংহ সড়কের মাঝপথে এসে গাড়ি থেমে যায় অন্তির। রাতের ব্যস্ত সড়কে হঠাৎ এমন একটা গাড়ি সামনে এসে পড়াতে কপাল ভাঁজ হয়ে আসে তার। উইন্ডো নামিয়ে সামনে পিছনে তাকিয়ে লাগাতার হর্ন বাজিয়ে যায়, কিন্তু বিধিবা এমন উচ্চ শব্দের হর্নেও সামনে হতে গাড়িটা সরে না। মন মেজাজের চূড়ান্ত খারাপ অবস্থার মাঝে এমন উদ্ভট পরিস্থিতিতে অন্তি বিরক্ত হয়ে ওঠে। আশেপাশে সব গাড়ি চলছে, অথচ তার গাড়ি আটকে রেখেছে। উদ্দেশ্যমূলক কাজ নাকি কোনো অসুবিধা হয়েছে? ঘটনা উদ্ঘাটনে গাড়ি থেকে নেমে পড়ে সে। বিকট আওয়াজ তুলে সাই করে পাশ কাটিয়ে চলে যায় গাড়ি। অন্তি ধীর কদমে এগোয় সামনে। পিছন হতে অন্ধকারে নিমজ্জিত গাড়িটির ভিতরের অবস্থা অনুমান করা যায় না। কাছাকাছি আসামাত্র গাড়ির ভিতরে তাকাতে না তাকাতেই হুট করে বলিষ্ঠ হাতের কবলে পড়ে সে। এক মুহূর্তে মুখ চেপে ধরে তার। অন্তি নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, শক্তিতে পেরে ওঠে না। জোর করে গাড়ির দরজা খুলে সরাসরি ভেতরে বসিয়ে দেয় তাকে। অতঃপর লম্বা দেহি ছাটি অপর পাশ ঘুরে তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসে। পিছনের গাড়িটা নিয়ে তুই ফলো কর আমাদের। গম্ভীর কণ্ঠের চেনা স্বর পেতেই অন্তির চোখ ছানা ভরা হয়ে ওঠে। ঘর্মাক্ত মুখরেখার মাঝে কান দিয়ে গরম ধোঁয়া নির্গত হয় তার। মুখ ফুটে অস্ফুট স্বরে কিছু বলা মুহূর্তে লাইট জ্বলে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে সাদা শার্টে আবৃত পুরুষ মানুষটাকে। শক্ত চোয়াল, শ্রীগাল দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ। ফোল্ড করে রাখা শার্টের হাতা কোণে অবধি এসে ঠেকেছে। পেশিগুলো ফুলে ফেপে জানান দিচ্ছে তার নীরব রাগের মাত্রা। আপনি? সিক্ত অন্তির বিস্ময় কণ্ঠের প্রশ্নে। কোনো জবাব দেয় না, দৃষ্টি পর্যন্ত সরায় না সামনে হতে। একাধারে ড্রাইভিং করতে থাকে সে। গাড়ির কাটা সীমা পেরোতে থাকে ক্রমই। অন্তি নেভিয়ান সাহেবের অনিয়ন্ত্রিত গাড়ির সেই গতির সাথে চুপ থাকা দেখে শক্ত গলায় বলে, আবার কি পাগলামি করছেন আপনি? কেন এরকম করছেন? জোর করে সব কিছু উদ্ধার করতে চান তাই না? আমার মতামতের কোনো দাম নেই আপনার কাছে, গাড়ি থামান। শিখতের ভাবমূর্তির কোনো পরিবর্তন হয় না। অন্তির বলা কথাগুলো দেয় না বিশেষ পাত্তা। স্টিয়ারিংয়ে রাখা হাতের কার্য চলতে থাকে তার মতো করে। আর এতে রাগে দুঃখে অন্তি হতবিহ্বল গলায় বলে, সব সময় ডেয়ার ডেভিল মুডে চলেন আপনি। গাড়ি থামাতে বলেছে আপনাকে, কেন শুনছেন না? মনে করবেন না আমার না ফ্রসলি হ্যাঁ হবে। সব কিছুর একটা লিমিটেশন থাকে, যেটা হওয়ার না সেটা হবে না, দ্যাটস ইট। অন্তির গলার স্বরে কথাগুলো এসে ধাক্কা খায়, জড়িয়ে আসে তার কণ্ঠ। এতক্ষণ মনের মধ্যে চেপে থাকা আগুনের শিখা স্ফুলিঙ্গ আকারে বেরিয়ে আসতে থাকে। চোখ ঘোলাটে হয়ে ওঠে। তার না পাওয়ার দুনিয়ায় হঠাৎ আগমন হওয়া এই আগন্তুক বারবার তাকে নিস্তেজ করে তোলে। প্রতি ক্ষেত্রে তাকে করে দেয় ভঙ্গুর। আপনি আপনার লাইফ নিয়ে শান্তিতে থাকুন, আমাকে শান্তিতে থাকতে দিন। আই এম নট ইউজ টু সোশ্যাল নর্মস। আর কতবার বললে আপনি বুঝবেন? অন্তির মৃদু চিৎকার করে বলা কথাতেও টলে না সিক্ত। সামান্য ভ্রুক্ষেপ অবধি করে না অন্তির দিকে। গম্ভীর মুখরেখায় সে একইভাবে থাকে তার স্থানে। দুর্বার গতিতে ছুটে চলে গাড়ি। সিক্তের অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর ধাঁচটা আজ যেন পুরোপুরি প্রকাশ পায়। ঢাকার মধ্যে আসতে আসতে 9:30 কাছাকাছি বেজে যায়। অন্তির আদেশ অনুরোধ সমান তালে উপেক্ষা করে সে ডান হাতে পকেট হতে ফোন বের করে কল করে কাউকে। ছোট 2 শব্দের প্রয়োগ করা মাত্র আবারও ফোন রেখে দেয় সাথে সাথে। দীর্ঘক্ষণ যাবত কথা বলতে বলতে অন্তি ক্লান্ত হয়ে যায়।
লৌহ মানবটাকে সে বিন্দুমাত্র তার অবস্থান থেকে টলাতে না পেরে হাল ছেড়ে দেয়, আর কিছুই বলার নেই তার। ঢাকার মধ্যে প্যাশন টাওয়ার নামক সুবিশাল এক ভবনের সামনে এসে থামে গাড়ি। সিক্ত কোনো প্রকার বাক্য ব্যয় না করে গাড়ি থেকে নেমে পড়ে। এতক্ষণে মানুষটাকে ভালোভাবে চোখে পড়ে অন্তির। পরিপাটি লোকটার মধ্যে কিছুটা অগোছালো ভাব দেখা যায়। ইন করে পরা শার্টের এক পাশটা বেরিয়ে পড়েছে। চোখে মুখে অসম্ভব ক্লান্তির ছাপ, কিন্তু চোখের দৃষ্টি তার যে কাউকে ধরাশায়ী করতে সক্ষম। অন্তিভাবে এবার হয়তো গম্ভীর মানবটা মুখ খুলবে, দরজা খুলে নামার জন্য বলবে, কিন্তু দুর্ভাগ্য, তার ধারণা ভুল প্রমাণিত করতে 1 সেকেন্ড সময় নেয় না সিক্ত। নিজ হতে দরজা খুলে সরাসরি অন্তির দিকে হাত বাড়িয়ে দেয় নিরুত্তর ভঙ্গিতে। নেভিয়ান সাহেবের কার্যে অন্তি সামনের দিকে দৃষ্টি রেখে চুপিসারে দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে রাগের পাহাড় এসে জমে। একইভাবে সেও ধরে রাখে নিজের দাম্ভিকতা, না তাকায় সিক্তের দিকে, না বাড়ায় হাত, অনড় হয়ে থাকে একই জায়গায়। সিক্ত কয়েক সেকেন্ড চুপচাপ অপেক্ষা করে, অতঃপর অন্তির নীরব প্রত্যাখ্যান উপলব্ধি করতে নিজ হতে সাবধানে হাত ধরে বের করে আনে তাকে। অন্তি বিস্ফোরিত নেত্রে মাত্র ঘটা কাহিনী বুঝে উঠতে না উঠতে তাকে নিয়ে সরাসরি হাঁটা ধরে সিক্ত। নিচতলা পেরিয়ে সরাসরি দোতলায় ওঠার পথে অন্তি রাগান্বিত স্বরে বলে, জিন ধরেছে আপনাকে। সিক্ত কোনো প্রত্যুত্তর করে না। দোতলায় উঠে নির্দিষ্ট এরিয়ায় যাওয়া মাত্র থাই ডোর টেনে ভেতরে প্রবেশ করে সে। কাজী অফিস, বিয়ে ও তালাক নিবন্ধন করুন, পারিবারিক অধিকার সুরক্ষা করুন, যোগাযোগ কাজী জামিল উদ্দিন রহমানী, অফিসের ঠিকানা উত্তরা সেক্টর 2, মোবাইল নাম্বার অমুক। সোফায় বসা একগাদা পরিচিত মুখ, একদিকে নানু, খালামণি, পালক, অন্যদিকে ফয়সাল সাহেব, মিসেস আদিবা এবং আনিশা। অন্তির মাথায় আকাশ ভেঙে পড়ে, ঠাহর করতে পারে না কোনো কিছুই। বিস্ফোরিত নেত্র তার স্বাভাবিক হওয়ার সুযোগ পায় না। কি হচ্ছে এসব? অন্তির আগমনে কাজী সাহেব সহ সকলে হাফ ছেড়ে বাঁচে, শুধুমাত্র মিসেস আদিবা ব্যতীত। ছেলের আকস্মিক এমন সিদ্ধান্তে সে বিপর্যস্ত, প্রায় পারছে না মুখ ফুটে কিছু বলতে। 1.5 ঘন্টার মাঝে সবাইকে এনে হাজির করেছে এখানে। ছেলের বেপরোয়া স্বভাব দেখে সে হতাশার নিম্ন পর্যায়ে চলে গিয়েছে। সিক্ত অন্তিকে চেয়ার টেনে বসার ইঙ্গিত দিতে অন্তি ঘাড় ঘুরিয়ে নানুর দিকে একবার, খালামনির দিকে, পালকের দিকে একবার চায়। প্রত্যেকেই তাকে বসার জন্য চোখের পাতায় আশ্বস্ত করে। অন্তি চৌচির ঠোঁটখানি জিহ্বা দ্বারা ভিজিয়ে নিয়ে কাঠ হয়ে বসে পড়ে চেয়ারে। শরীরের সমস্ত শক্তি সে ছেড়ে দেয় নিমিষে, আর সম্ভব হচ্ছে না। সিক্ত পাশের চেয়ারটায় বসে বাবার দিকে তাকাতেই ফয়সাল সাহেব গলা স্বর পরিষ্কার করে বলেন, কাজী সাহেব শুরু করুন, আমি এ বিয়েতে রাজি না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করার মাঝে থেমে যায়। প্রশ্নাত্মক দৃষ্টিতে সিক্তের দিকে তাকাতেই সিক্ত চেয়ারে গায়ে দিয়ে বসে। শার্টের হাতা কুনি অবধি আর একটু গুটিয়ে নির্বিকার ভঙ্গিতে পেপার ওয়েট ঘোরাতে থাকে। সিক্ত, পাগলামি বন্ধ করো, দেখছো তো অন্তি বিয়ে করতে চাইছে না, শুনতে পাচ্ছ না? আশ্চর্য আদিবা, তুমি এত হাইপার হচ্ছে কেন? প্রেশার ফল করবে, শান্ত হয়ে বসো। মিসেস আদিবা স্বামীর দিকে তাকিয়ে কর্কশ গলায় বলেন, তুমি কি চোখে দেখতে পারছো না কিছু, নাকি কানে শুনতে পাচ্ছ না? যেখানে অন্তির নিজেই বিয়ে করতে চাইছে না, সেখানে তোমার ছেলে জোর করে, এমনটা হয় নাকি? মা, শান্ত হও। এসব বলে কোনো লাভ নেই এখন। সিক্ত যেহেতু সবাইকে টেনে এনেছে, বিয়ে সে করেই ছাড়বে। অযথা চিল্লাপাল্লা করে মান সম্মান নষ্ট করো না। অন্তির কানে সব আসে। মিসেস আদিবার কথাতে তার অমত আরও তীব্র হয়ে ওঠে। একজন মানুষ চায় না তাকে কোনোভাবেই, তাহলে সে কিভাবে যাবে তার কাছে? স্বামী মানে শুধু স্বামীর সাথে সম্পর্ক তৈরি হয় না, এর পাশাপাশি শ্বশুর শাশুড়ি সবার সাথে সম্পর্ক তৈরি করতে হয়। সেখানে অন্তি সমস্যা কি? সাইকি এসে পাশে দাঁড়াতে অন্তি চোখ তুলে তাকায় তার দিকে, থমথমে কণ্ঠে বলে, খালামণি, ওনাকে বলো পাগলামি না করতে, আমি কোনোভাবেই এই বিয়ে করব না। তুমি এত দুষ্টু চুরি পাখি, আবার আমার ভাইটাকে রিজেক্ট করছো? তুমি না কথা দিয়েছিলে আমার ভাইকে আর ছেড়ে যাবে না?
এই তোমার কথার মূল্য? আমি খুব কষ্ট পেলাম, যাও তোমার সাথে আড়ি। আনিশা আপুর দিকে তাকাতে পারে না অন্তি। ঠোঁট ভেঙে কান্না আসার উপক্রম হয় তার। পরিস্থিতি আর বাস্তবতার কাছে সে একদম অসহায়। কোন দিকে যাবে সে? কোনো দিকেই যে কুল নেই। কতক্ষণ অপেক্ষা করতে হবে এভাবে? রাত তো 10টা বেজে গেল, অফিস বন্ধ করব আমি। কাজী সাহেবের কথা শুনে ফয়সাল সাহেবের পা তুলে পাশে রাখা চায়ের কাপটা হাতে তুলে নেন। আয়সী ভঙ্গিতে খেতে খেতে বলেন, আজকে একটু নিয়ম ভঙ্গ করুন। পরিস্থিতি স্বাভাবিক হোক, বিয়েটা হয়ে যাক, তারপর অফিস বন্ধ করবেন। যে পরিস্থিতি দেখছি মনে হচ্ছে না সহজে স্বাভাবিক হবে। যদি শেষ রাত হয়ে যায় হবে, সমস্যা কি? শেষ রাতে কি বিয়ে পড়ানো যায় না? কাজী সাহেব ছেলের বাবার দায়সারা জবাবে চোয়াল ঝুলান। বিস্ময় কণ্ঠে তাকিয়ে বলেন, যায়, কিন্তু ধৈর্য ধরুন জনাব। আসুন আমরা চা খাই। আনিশা 1 কাপ চা দাও ওনাকে। না না, আমি চা খাবো না, 2 কাপ খাওয়া শেষ। নিনিমে সময় কেটে যায়। রাত অগ্রসর হতে থাকে গভীরের দিকে। ঘড়ির কাঁটায় অনবদ্য ঘূর্ণয়নে টিকটিক আওয়াজ পাওয়া যায় 12টার ঘরে। কাজী সাহেব টেবিলের ওপরে গভীর ঘুমে নিমজ্জিত। পালক, আনিশা, সাইকি তিনজন এই অসময়ে উপায় না পেয়ে বন্ধুত্ব পাতিয়ে গল্প করতে মশগুল। ফয়সাল সাহেব নাকের ডগায় চশমা রেখে ফোনে শেয়ার বাজারের হালচাল দেখতে ব্যস্ত। তারই পাশে তার সহধর্মিণী চুপচাপ ভঙ্গিতে বসে আছেন, মুখে কুলু পেটে। অন্যদিকে সায়রা খানম অনেকক্ষণ যাবত অন্তিকে বকাবকি করা শেষে চুপচাপ চোখ বুজে তাসবিহ পাঠ করছেন। অন্তির ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। তবুও এই লোকটাকে হারাতে সে তার জীবনের সবচেয়ে কঠিন কাজটা করে। চুপচাপ 2.5 ঘন্টা বসে থাকে অনড়চিত্তে। এ জীবনে ঘুম ছাড়া চোখ খোলা অবস্থায় এক স্থানে কখনই সেভাবে বসে থাকেনি। আজ বিশ্ব রেকর্ড হয়ে গেল। ভেতরে ভেতরে সে গুমড়ে উঠে দাঁড়ানোর জন্য ছটফট করে। পালকদের গল্প আসরে দেখে মনে মনে দুঃখে পাগল প্রায় হয়ে ওঠে। শিকতের দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই দেখতে পায় এই লোক একই ভঙ্গিতে 2 পা পকেটে ঢুকিয়ে বসে আছে। অন্তি বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বলে, এই লোকেরা তো এত একরোখা স্বভাব। এ তো দেখছি সিক্ত সমান অন্তি স্কয়ার। আমি রাজি। হ্যাঁ? কাজী সাহেব এবং সিক্ত বাদে একসঙ্গে সবাই আটকে ওঠে। অন্তির কথা কেউ বিশ্বাস করে না। সবাই একসাথে উঠে এসে ব্যাপক আগ্রহে বলে, আবার বলো। অন্তি সিক্তের দিকে এক নজর তাকিয়ে শক্ত গলায় বলে, আমি রাজি। কাজী সাহেব জোরালো গলায় চিল্লানিতে কাজী সাহেব ঘুম ছেড়ে ধরফড়িয়ে ওঠেন। চোখে চশমা পড়তে পড়তে ব্যতিব্যস্ত গলায় বলেন, সকাল হয়ে গেছে নাকি? না না, আপনার ভাগ্য ভালো, শেষ রাত হয়নি, মধ্যরাতে বিয়েটা সম্পূর্ণ করতে পারছেন। কাজী সাহেব দীর্ঘশ্বাস ফেলে রেজিস্ট্রি খাতা বের করতে করতে বলেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখবো আমি এই বিয়ের কথা জীবনে ভুলব না। আচ্ছা, আপনি বিয়েটা শুরু করুন। সায়রা খানম উঠে এসে অন্তির মাথায় ওড়না দিয়ে ঘোমটা টেনে দেয়। নতুন বইয়ের মতো অন্তি লজ্জায় মাথা নুয়ে ফেলে তৎক্ষণাৎ। দুপক্ষের সাক্ষীদাতা উপস্থিত থাকা সাপেক্ষে বিয়ে পড়ানো শুরু হয় সমস্ত নিয়মধারা মেনে। কাজী সাহেব অন্তিকে বলেন কবুল বলতে। অন্তির জীবনে বিশেষ মুহূর্তে নার্ভাস হয়ে পড়ার আগেই সাইকি পালক দুপাশে এসে পাশে দাঁড়ায় তার। একটুখানি সাহস দিতে অন্তি সমাজের সব নিয়ম তোয়াক্কা করে তার ভালোবাসার নিয়মকে জিতিয়ে দেয়। মনে মনে রাগ পুষে থাকলেও সব কিছুকে পিছু ফেলে ধীর গলায় বলে, কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব এবার সিক্তের দিকে নজর ফেরান। প্রয়োজনীয় সবকিছু বলা শেষে সিক্তকে কবুল বলতে বলেন তিনি। দীর্ঘ সময় নীরবতা ভেঙে সিক্ত স্বাভাবিক গলায় বলে, কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। অবশেষে বিয়ে পড়ানো শেষ হয়। রেজিস্ট্রি পেপার চলে, স্বাক্ষর, সব কার্য শেষ হতেই সিক্ত এতক্ষণে নিজের কঠিন সংযম ভাঙে। শান্ত দৃষ্টিতে তার পাশে বসা সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। অতঃপর সামনে হতে ঘোমটা আলতো হাতে তুলে কপালে এঁকে দেয় মিষ্টি এক স্পর্শ। অতঃপর চোখে চোখ রেখে কণ্ঠ নামিয়ে বলে, মিসেস ফাইরাজ আহমেদ সিক্ত, আপনার একটা না, এর পরিণতি হচ্ছে বিয়ে।
বাকি 2টা নয়ের হিসেব তোলা রইল, সময় মতো সেগুলোর পরিণতিও দেখতে পাবেন। রিলিজিয়াসলি অ্যান্ড অফিসিয়ালি ইউ আর মাই ওয়াইফ নাও, মাই ওয়াইফ। আপনি আপনার ইচ্ছে মতো উড়ে বেড়ান, আমার কোনো সমস্যা নেই। দিন শেষে আমার কাছে ফিরবেন, দ্যাটস মাই অর্ডার। অন্তি শিখতে ঠান্ডা স্বরের কথা শুনে নির্বাক হয়ে যায়। একটা কথাও তার ঠোঁট ফুঁড়ে বের হয় না। গোল গোল চোখ করে তাকিয়ে থাকে নির্নিমেষ। সিক্ত ক্ষীণ হেসে বলে, মাই বিগ গেস্ট রেড ফ্ল্যাগ ইজ। আমি চুপ থেকে আমার চাওগুলো অর্জন করার চেষ্টা করি, না পাওয়া পর্যন্ত হাল ছাড়ি না, কোনোভাবেই না। ইউ আর অন অফ মাই দেম। জাহাজ মিস্ত্রির মাথায় সত্যি সত্যি সাটবাট আছে, না হইলে খাবারের থিন সরাসরি মানুষ তুইলা কাজী অফিসে হাজির করবার পারে। জাহাজ মিস্ত্রি কাকে বলছো তুমি? যারে কন যায় তারই কইতেছে আম্মা, একজন নেভি অফিসারকে তুমি জাহাজ মিস্ত্রি বলছো? সায়রা খানম সবুজ পান পাতায় চুন জর্দা মিশিয়ে ভাঁজ করতে করতে উঠে পড়েন। বিছানায় এসে বসে আয়েশ করে পান মুখে দিয়ে বলেন, হোক নেভি অফিসার, সেই তো জাহাজ নিয়েই ঘটর ঘটর করণ লাগে। তাই আমার কথায় সেইটা না, আমার কথা হলো তুমি বাবু বিয়ে করবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, রাতখানি পোহাইতে দাও। এমন তাড়াহুড়োর কি আসছিল? সাইকে আলমারি হতে বেশ কয়েকটা শাড়ি বের করে সূক্ষ্ম নজরে চোখ বুলিয়ে তারপর বলে, কোন শাড়িটা মানানসই হবে সেটা নিয়ে বিশ্লেষণ করার মাঝে এক পলক মায়ের দিকে তাকিয়ে বলে, এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আম্মা, যেটা তুমি জানো না। সিক্তর বোন আমাকে বলেছে, তোমাকে বলতে পারবো না, শুনতেও চাইবা না। কি কইলি? শুনে আমার কাজ নাই। জাহাজ মিস্ত্রির যে ধৈর্য নাই এইটা মান, তাই হইব অনেক ধৈর্য। তোমার নাতনির চেয়ে সব দিক থেকে পারফেক্ট সে। আল্লাহর কাছে শুকরিয়া করো, জাহাজের মিস্ত্রি তোমার এই ভবঘুরে নাতনিকে এতটা ভালোবেসেছে, নিজ দায়িত্বের মধ্যে নিয়েছে। এমন ছেলে পাওয়া কঠিন। অনেকে তো বছর জুড়ে প্রেম করে বিয়ের কথা বললেই পালিয়ে যায়। সায়রা খানও পান চিবোতে চিবোতে ঠোঁট রঙিন করেন, মেয়ের কথায় সহমত পোষণ করেন, ধীর গলায় বলেন, সেই জন্য তো কওয়ার সাথে সাথে রাজি হয়ে গেছিলাম, নয়তো বাসা থেকে অমন ধামরা বুড়ার কাজী অফিসে বিয়ে দেয় আমার নাতনিরে। পোলাটা ভালো, বোনটাও ভালো, শ্বশুরও ভালো, কিন্তু শাশুড়ি আমার একটু হইব। শাশুড়ি আর বউয়ের লড়াই হইল তেঁতুল আর গুড়ের মতো, মিশলে চাটনি হয়, না মিশলে শুধু দাঁত টক আর বুক জ্বালা পড়া হয়। সাইকি গাঢ় খয়েরি আর ম্যাজেন্ডা রঙের 2টো জামদানি শাড়ি বের করে সামনে ধরে। সংশয় মাখা চাহনিতে তাকিয়ে থেকে বলে, দেখো তো অন্তিকা আজ কোনটা পরলে ভালো লাগবে, খয়েরি নাকি এটা? সায়রা খানম শাড়ি দুটোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, ভালো সব রঙেই মানব, দুধে আলতা গায়ের বরণ, যা পরে সেমরিরে তাই ভালো দেখা যায়। কিন্তু ওই তো জীবনের পরেই নায়িকা শাড়ি। কোনোদিন হাত দিয়ে ধরছে কিনা আল্লাহ মালুম জানে। আজ পরবো শাড়ি, কোনোদিন না পড়ুক, আজ পড়তে হবে। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, ওয়েস্টার্ন ড্রেস চলবে না, সব কিছুর একটা মানানসই ব্যাপার আছে। আমি তো চাই শাড়ি, সালোয়ার কামিজ পরুক, এই নিয়ে তো বকাবকি কম করি না। কিন্তু ও সেমরি হইল টোটো কোম্পানির ম্যানেজার, ওর কি এসব নিয়ে ধ্যান জ্ঞান আছে নাকি? সে আমি দেখছি, কিন্তু তুমি যাবে না কেন আম্মা? তুমিও চলো। সবাই তাছাড়া বলবে মেয়ের কি এক খালামণি আর বান্ধবী ছাড়া কেউ নেই। জাহাজ মিস্ত্রির বাপে কইছে বাইরের কেউ থাকবো না, হেরা হেরাই মিলা ঝিলা নতুন বউ নিয়ে একটু আদর আপ্যায়ন করব। কাইল অমন হুট করে বিয়ে হইল, তাই আজ এই ছোট মোটো আয়োজন। আর এখন আমার নাতনির স্বামী আছে, স্বামী হইলো বড় পরিচয়। দুনিয়াতে আর কেউ থাকলো না, না থাকলো এই নিয়ে কোনো টেনশন নেই। সাইকি আর কথা বাড়ায় না। গাঢ় খয়েরি শাড়িটা সে অন্তির হাতে সিলেক্ট করে অন্তির জন্য। আজ সন্ধ্যায় অপরিচিত লজে বউ বরণ উপলক্ষে এত তোড়জোড়। সিক্ত অন্তির বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান কয়েক মাস পরে হবে। এতদিন পর্যন্ত নতুন বউ যেন শ্বশুরবাড়ির স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারে, সেজন্যই মূলত এই আয়োজন। ওদিকে সিক্তকাল ভরে রাঙামাটি ফিরে যাবে। দেখতে দেখতে ছুটি তার শেষ। এরপরে ছুটিতে বড় করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করে বউকে একদম নিজ খাঁচায় তুলে ফেলবে সে। এতদিন পর্যন্ত চঞ্চল চুরি মোটামুটি মুক্ত স্বাধীন, যেখানে ইচ্ছে হয় থাকবে, আসা যাওয়া করবে।
সবই ঠিক আছে আম্মা, শুধু ঠিক নেই তোমার বড় মেজামাই। এই লোক জানলে কি হবে বুঝতে পেরেছ? কাল মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এখন জানে না সে। হে জানলেই কি আর না জানলে কি, হের তো দুনিয়া তো তার নতুন বউ মাইয়া নিয়া। অন্তি ময়রা পইরা থাকলো আগাইয়া আসবো না, ওগুলোতে ঠিকই অধিকার দেখাতে আসবে দেখো। তবে শিখতের বাবা জানালেও হয়তো জানাতে পারে, কারণ তারা তো আর খুব একটা ভালো করে জানে না বাবা মেয়ের সম্পর্ক কত দূরত্বের। যা খুশি করুক, আমার নাতনি ভালো থাকলে আমি খুশি, এসব দেখা কাম নাই। জাহাজ মিস্ত্রি পোলাটা ভালো, প্রথমবার বিয়া না হইলেও দ্বিতীয়বার আল্লাহ নিজ থেকে সুযোগ দিছে, বিয়া করাইয়া দিছি, ঝামেলা শেষ। সাইকি মায়ের কথাতে ছোট করে নিঃশ্বাস ফেলে মাথা নাড়ায়। পরে কি হবে না হবে সেটা ভেবে চুপচাপ নিজের কাজে লেগে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকেল 5টা পেরোচ্ছে। 6:30-এর দিকে বের হওয়ার কথা তাদের, অথচ নতুন বউয়ের এখনো পর্যন্ত শাওয়ার নেওয়াই শেষ হচ্ছে না। শাড়ি ফেলে ছুটে যায় সে ওয়াশরুমের কাছে, দরজায় কড়াঘাত করে উচ্চ কণ্ঠে বলে, আর কতক্ষণ সময় নিবি তুই? বের হবি না নাকি আজকে? রেডি হবি কখন? অন্তির প্রত্যুত্তরের অপেক্ষায় থাকতে হয় না সাইকির, তার আগে ওয়াশরুমের দরজা খুলে বের হয় অন্তি। মাথায় টাওয়াল পেঁচিয়ে সদ্য শাওয়ার শেষে, সতেজ প্রাণবন্ত একেবারে। হেয়ার ড্রায়ার নিয়ে তাড়াতাড়ি চুল শুকিয়ে এনে শাড়ি পরতে হবে। কি পরতে হবে? শাড়ি। অন্তির কপাল কুঁচকে যে মুহূর্তে চুল হতে টাওয়াল খোলার আগে হাত থেমে যায় তার। স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, শাড়ি পরতে হবে? নতুন বউ তুই শাড়ি পরবি না? আমি কিভাবে নতুন বউ? অন্তির উদ্ভট প্রশ্নে সাইকি মুখ ভারী করে সায়রা খানমের দিকে তাকায়, সরু গলায় বলে, আম্মা। সায়রা খানম ছোট্ট পাত্রে পানের রস ফেলে ঠোঁট মুছেন। হাতের ইশারায় অন্তিকে কাছে ডেকে নেন তিনি। অন্তি ভদ্রমের মতো নানুর ডাকে সাড়া দিয়ে তার কাছে গিয়ে বসে। সায়রা খানম পিঠে হাত বুলিয়ে মমতা মাখা গলায় বলেন, মাইয়া মানুষের সদ্য বিয়া হইলে তারা নতুন বউ হয় না? সবাই নতুন বউ কইয়া ডাকে তারে। আর নতুন বউকের মেলা নিয়ম আচার মানতে হয়, শাড়ি পরন লাগে, মাথায় ঘোমটা দেওয়ান লাগে। কিন্তু আমি তো কোনোদিন শাড়ি পরিনি নানু, পরতেও জানি না। তোকে জানতে বলেছে কে? তুই কি পারিস আর না পারিস সেটা আমরা খুব ভালো করে জানি, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। সাইকি খালামণির কথা শুনে অন্তির মুখ অপ্রসন্নতায় ছেয়ে যায়। যে বস্ত্র সে কোনোদিন গায়ে চড়ায়নি, সে বস্ত্র কিভাবে সামলাবে সে? পরেও তো কমফোর্টেবল ফিল করবে না। হাঁটতে হাঁটতে ঠুসঠাস পড়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। নানু, শাড়ি না পরলেই কি না পড়তে কি সমস্যা তোর? খালাবানি বুঝতে পারছো না তুমি? শাড়ি মানে হচ্ছে বিগ ডিল, যেটা হ্যান্ডেল করা আমার অন্তির পক্ষে সম্ভব নয় কোনোভাবেই। অন্য কিছু সাজেস্ট করো। সাইকি 2 হাত কোমরে চেপে রাগী দৃষ্টিতে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, তো তুমি কি পরে যেতে চাও বলো? অন্তি নানুর হাতে টাওয়াল ধরিয়ে দিয়ে ঘুরে বসে, চুল মুছে দেওয়ার ইঙ্গিত দিয়ে বিরস গলায় বলে, আমার তো ওই বাসায় যাওয়ার কোনো ইচ্ছেই নেই। একটু সুযোগ পেলে ঠিকই পালিয়ে যেতাম আজকের দিনের জন্য, কিন্তু তোমাদের অতিরিক্ত নজরদারির কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। ফেঁসে গিয়েছি এখন আমি, তাছাড়া আর উপায় দেখছি না। তোমার নেভিয়ান সাহেব কালকে রাতে আমাদের সতর্ক করে দিয়েছিল, তুমি যে কেমন উড়নচণ্ডী সেটা সে খুব ভালো করে জেনে গিয়েছে। শেয়ালে শেয়ালে টক্কর আগে বলে রেখেছিল তুমি নিখোঁজ হতে পারো, সেই কারণেই এখনও ধরে বেঁধে রেখেছি। এটা অন্যায় খালামণি। নেভিয়ান সাহেব আপন বেশি নাকি আমি আপন বেশি তোমাদের কাছে? সাইকি তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঘড়ির দিকে নজর দিয়ে বলে, এসব ভুজুং ভাজুং কথা সারন্তি, হাতে সময় কম। তুই যদি ভেবে থাকিস এসব জিন্স টপ পরে শ্বশুরবাড়িতে যাবি, তাহলে সেই চিন্তা এখনই মাথা থেকে ঝেড়ে ফেল। এটা কখনই হতে দিব না আমি। আর তাছাড়া তোর শাশুড়িমা যদি দেখে তুই টমবয় হয়ে হাজিরে দিতে এসেছিস, তাহলে তোকে কাঁচা চিবিয়ে খাবে। সব গেস্টরা সিসি করবে, কেউ বলবে না তুই শিখতর বউ, সবাই বলবে ক্যাটারিংয়ের কাজের মহিলা। গেস্টরা বিভ্রান্ত হয়, তোকে বলে, বাপা এদিকে 2টো ড্রিঙ্কস সার্ভ করুন তো। অন্তি খালামণির অপমানমূলক কথাবার্তাতে মুখ ভোতা করে উঠে দাঁড়ায়, মনে মনে বিয়ে করে চরমভাবে ফেঁসে যাওয়ার জন্য হাহুতাশ করতে থাকে। কেন যে আকবরই কবুল বলতে গেল, কেন যে নেভিয়ানের সাহেবের জেদের কাছে হার মেনে নিল,
এখন একের পর এক শুধু নিয়ম কানুনের ঝুলি মানতে হবে, অথচ এতকাল এই নিয়ম কানুনকে সে সাইডে রেখে চলাফেরা করত, পাত্তাই দিত না। কিন্তু এখন একই সর্বনাশ হলো তার। খালামণি, একটা কথা বলি? তাড়াতাড়ি বল। দেখো, আজকে ফার্স্ট টাইম আমি শাড়ি পরতে যাচ্ছি। আমার কোনো আইডিয়া নেই এটা কিভাবে ম্যানেজ করে লং টাইম রাখতে হয়। একটু প্র্যাকটিস না করে সরাসরি এভাবে সবার সামনে যাব। যদি পায়ে পা লেগে মেঝের মধ্যে পড়ে যায়, যদি আঁচল কারোর সাথে আটকে যায়, বা ধরো টান লেগে ছিঁড়ে যায়, আর যদি ধরো খুলেই যায়, তখন শাড়ি তো তাহলে আমাকে কাঁচা চিবিয়ে খাওয়ার বদলে গ্রিল বানিয়ে পুড়িয়ে রান্না করে খাবে শাশুড়ি। শাইকে ঠিক করে রাখা খয়েরি শাড়ি ব্লাউজ হাতে তুলতে গিয়ে থেমে যায়। পিছু ঘুরে তাকানোর মুহূর্তে সায়রা খানম অন্তির সাথে সহমত পোষণ করে বলেন, সেমনি খুব একটা মন্দ কথা কয় নাই শাইকি। ওরে বাসায় আগে 2-1 বার পড়ান লাগবো, না হইলে পড়বো না। ও কি চুপ থাকুনের মাইয়া? 4 হাত পা 4 মুখ দিয়া ছোটাছুটি করে, শাড়ির সাথে বাইজা উষ্টা খাইয়া চিৎপটাং হইয়া পড়ব নির্ঘাত। তখন আরও মানসম্মান থাকবো না মানুষজনের সামনে। ওরে তো তুই চিনসই। শাইকে লম্বা করে দীর্ঘশ্বাস ঝেড়ে শাড়ি ব্লাউজ ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। নিষ্পাপ বদনখানিতে স্পষ্ট চতুরতার ছাপ তার চক্ষু এড়ায় না। বুকের সাথে হাত ভাঁজ করে কাট গলায় বলে, খুব ভালো করে চিনি ম্যাডাম যে নিজেকে খুব ভালো করে সেভ করতে জানে, এ বিষয়ে অভিজ্ঞতা হয়ে গিয়েছে আমার। তা বলুন, কি পড়তে চান আপনি? টি শার্ট এনে দিব? অন্তি সাঁইকি খালামণির লালসে মুখে রাগান্বিত স্বর শুনে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, না না, শাড়ি বাদ দিয়ে তুমি যেটা বলবে সেটাই পরবো, শিওর, পাক্কা শিওর। সাঁইকি এক পলক অন্তির আপাদমস্তক চেয়ে ফের চলে যায় আলমারির কাছে। কিছু একটা খুঁজতে খুঁজতে বলে, গত ঈদে যে চুড়িদারটা কিনে দিয়েছিলাম তোকে, সেটা পরবি আজকে। জীবনে তো সিও দেখিসনি, শুধু আমার থেকে 15,000 টাকা খসিয়েছিস, আজ পরে ধন্য কর। গাঢ় কালো রঙের ফ্লোর সুই সুই চুড়িদার, রূপলি পাথরের ঝিকিমিকিতে জলজল করছে পুরোটা। ওর কাঁধে সুন্দর করে ওড়না পিন আপ করে দেওয়া হয়েছে। ফর্সা গলায় শোভা পাচ্ছে একখানা সাদা পাথরের পেন্ডেন্ট। কানে ছোট আকৃতির দুটো দুল। মুখরেখায় সাঁইকি খালামণির জোর জবরদস্তিতে পড়েছে মেকআপের হালকা ছোঁয়া। নাকের ডগায় থুতনিতে সিলভারিশ হোয়াইট হাইলাইটের সিকসি করছে মুক্তদানার মতো। ঠোঁটে মেরুন রঙা লিপস্টিক, চুলগুলোকে সাইড সিথি করে কানের পাশে রাখা হয়েছে গুজে। ব্যাস, সাজ কমপ্লিট। আড়ম্বরপূর্ণ সাজিয়ে এতক্ষণ ধরে কাইকুই করতে করতে অবশেষে মুখকে কুলু পেটেছে অন্তি। খালামণির চোখ রাঙানিতে শ্বাস পাচ্ছে না, মুখ ফুটে কিছু বলতে। শরীরের চেয়ে দ্বিগুণ ওজনের চুড়িদার, পায়ে মিনিমাম 8-9 সেন্টিমিটার উঁচু হিল, সব মিলিয়ে নাজেহাল অবস্থায় রমণীর। বিয়ে মানে এত কষ্ট জানা ছিল না তার। সব ঠিকঠাক দেখে বল আর কিছু করতে হবে কিনা। অন্তি আয়নার সামনে ঘুরে তাকায়, নিজেকে দেখা মাত্র ভুরু দেয়, বেঁকে আসে তার। কেমন যেন অচেনা লাগছে। এই সাজ আজ প্রথম তার। সাজলে কেমন লাগে তাকে সে সম্পর্কে ধারণা নেই তার। পুরোটা অন্যরকম লাগছে, কিন্তু তার চেয়ে বেশি লাগছে অস্বস্তি। নিজেকে বেবি এলিফ্যান্টের চাইতে কম কিছু মনে হচ্ছে না। ও মাই গড, আমি কি ডিজনিল্যান্ডের প্রিন্সেসকে দেখতে পাচ্ছি? সিরিয়াসলি খালামণি? কানের পর্দা ফাটিয়ে পালকের অবাক স্বরের চিল্লানিতে মৃদু বেগে কেঁপে ওঠে অন্তি। গোল গোল চোখ করে আয়না হতে সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকায়। লাইট পিঙ্ক কালারের গাউন পরিধানরত রমণীকে দেখা মাত্র চোখ সরু করে সে। বুকে হালকা ফু দিয়ে বলে, এভাবে চিল্লিয়ে ওঠার কি আছে? ভয় পাইয়ে দিয়েছিলি তো। পালক অন্তির কথা আমলে নেয় না, চোখে মুখে উচ্ছ্বাস তার আরও গাঢ় হয়ে ওঠে। অন্তিকে সোজা আয়নার দিকে ঘুরিয়ে সেদিকে তাকিয়ে থেকে বিস্ময় ভেরা কণ্ঠে বলে, ওয়েট, দিস ইজ অ্যাকচুয়ালি ইউ দোস্ত? কি মনে হচ্ছে? ট্রাস্ট মি, আই এম ইমপ্রেসড। ওকে, থ্যাংক ইউ। অন্তি ঘাড় ঘোরাতেই মুহূর্তে পালক বাদ সাধে ফের থেকে আয়নার দিকে ঘুরিয়ে দিয়ে বলে, ছোটবেলায় বাবা মামনির সাথে যখন ইউএসএ গিয়েছিলাম তখন ডিজনিল্যান্ডে সো হোয়াইটকে দেখেছিলাম। আই এম সুইং দ্য সেম ফেস এগিন।
আফটার মেনি ইয়ার্স, ওয়াও স্নো হোয়াইট, আমি চোখ ফেরাতে পারছি না। বেশি বেশি বলে ফেলেছিস তুই? মোটেও না, উল্টো কম কম হয়ে যাচ্ছে। সাইকি পালকের কথাগুলো মৃদুমন্দ হাসে। জিনিসপত্র গোছানোর বাহানায় আর চোখে তাকায় সন্তির দিকে। প্রচণ্ড ইন্ট্রোভার্ট স্বভাবের হওয়ার কারণে বলতে চায় অনেক কথা চেপে যায় সে। এই যে এখন একটু পালকের সাথে তাল মিলিয়ে প্রশংসা করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না সে কিছুতেই, দ্বিধার কারণে। শুধুমাত্র চোখ জোড়ায় মুগ্ধতা এনে রেখেছে চুরি পাখিটার ওপর চুপি সারে। বোকা মেয়ে সত্যি জানে না ওকে কতটা সুন্দর লাগছে দেখতে। একদম মোমে গড়া পুতুল। ইস, আপা বেঁচে থাকলে ওকে এমন পুতুল করে রাখত। অস্থির এই মেয়েটা তখন শান্ত হয়ে আয়নার সামনে বসে নিজে নিজে সাজতে শিখত। 8-10টা মেয়ের মতো বলতো, আমি সাজতে ভীষণ ভালোবাসি। কিন্তু বাস্তব জগতে মুদ্রা ঘুরে গিয়েছে উল্টো পিঠে। বড় মনের কথা মনে হতেই সাইকির ভেতরটা চেপে আসে। নিজেকে সংবরণ করে নিয়ে সে তড়িঘড়ি করে কক্ষ হতে বেরিয়ে যায়। যাওয়ার আগে দুজনকে 5 মিনিট পর বের হওয়ার জন্য কঠিন হুঁশিয়ারি করে যায়। এর বেশি হলে শাস্তি নিশ্চিত পেতে হবে। অন্তি খালামণি চলে যেতেই দম ফুঁড়ে নিঃশ্বাস টেনে নেয়। আয়নার মাঝে চোখ পাকিয়ে তাকায় পালকের দিকে, কপাল ভাঁজ করে বলে, থাম দোস্ত, আমার দম বের হয়ে যাচ্ছে। কেন? অন্তি আয়না হতে ঘুরে পালকের মুখোমুখি দাঁড়ায়। দু হাতে চুড়িদারের দুপাশ ধরে বলে, 10 টন ওজনের আউটফিট পরলে দম বের হবে না? সাথে এত উঁচু হিল, আমি তো নড়তে পারছি না, খালামণিকে কিছু বলতে পারছি না, শাড়ি নাকচ করে দিয়েছি, এখন যদি এটা নাকচ করি আমাকে শুলে চড়াবে। প্রিটি লেডি, অভ্যাস করো, নেভিয়ান সাহেবের জন্য এইটুকু কষ্ট করবে না? ও বেচারা আজ তার নব্যবধূকে দেখে শিওর হা হয়ে যাবে। চোখ তো ফেরাতেই পারবে না, উল্টো বাসর করার জন্য ছটফট করবে। অন্তির কান দিয়ে গরম ধোয়া ছুটে পালকের লাগাম ছাড়া কথায়। হাত খামছে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, চুপ, উল্টাপাল্টা কথা বলবি না। সত্যি কথা বললাম তো, ধমক দিচ্ছিস কেন? সত্যি কথা বলা মানা। পালক ছোট ছোট চোখ করে মুখ বাঁকায়, ধীর গলায় বলে, নেভিয়ান সাহেবকে চেনা হয়ে গিয়েছে, যতই রাগ দেখাও কাজ হবে না বাছা, ওনার সামনে গেলে সব ঝাঁজ তোমার নিয়ে যাবে। মুখ দিয়ে কথা বের হবে না, কাঠের পুতুলের মতো হয়ে থাকবে। বাহ, তুমি তো দেখি ভালো বিচার বিশ্লেষণ করা শিখে গিয়েছো। যুক্তি বিজ্ঞান পড়া শুরু করেছো নাকি? শাট আপ, অপমান করছে কেন? এসব বাদ দাও, কাজের কথায় আসো। পালকের সিরিয়াস ভঙ্গিমায় কাজের কথার মর্মার্থ বুঝতে পারে না অন্তি। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকে বলে, কোন কাজের কথা? গুরুত্বপূর্ণ একটা কাজের কথা শুনতে চাই এক্ষুনি, বলছি এক্ষুনি, বল। অন্তির ধমকে পালক শুকনো ঢোক দিলে দরজার পানে তাকায়, মুখরেখায় কিছুটা কৌতূহলী ভাব ফুটিয়ে গলার স্বর পরিষ্কার করে বলে, বলছি তো, এত ধমকাচ্ছিস কেন স্টুপিড? ভয় লাগে না? আমার মেজাজ গরম হয়ে আছে দোস্ত, একটা টি শার্ট গায়ে জড়াতে পারলে মেজাজ ঠান্ডা হয়ে যেত। পারবি কি কোনোভাবে ম্যানেজ করতে? চুপ, মহারাজার দর্শনের আগে কোনো সেন্স টেন্স হবে না। আমার গুরুত্বপূর্ণ কথা শোন তার চেয়ে। বাইরের রুমে সেই সুপুরুষ এসেছে, মেবি আমাদের রিসিভ করার জন্য তোর নেভিয়ান সাহেব পাঠিয়েছে। অন্তি দরজা পানে তাকিয়ে থেকে ভুরু কুচকে বলে, কার কথা বলছিস তুই? কে এসেছে? আরে সেই ক্যাপওয়ালা, নেভিয়ান সাহেবের সম্ভবত ফ্রেন্ড। ওয়ান্স আপন এ টাইম আমরা ডাকাতি করতে গিয়েছিলাম যে, ও খোদা, এই ব্যক্তি এখানে কি করছে? আমাদের রিসিভ করতে। কখন এসেছে আমি কি জানি, তবে খুব বেশিক্ষণ হলো আসেনি মনে হলো। আমি পাশ কাটে আসার সময় শুনলাম নানুর সাথে কুশল বিনিময় করছে। তাহলে চল যাই। অন্তির পা বাড়ানো মুহূর্তে লাগাম টেনে ধরে পালক, হাত ধরে টেনে এনে সামনে দাঁড় করিয়ে থমথমে কণ্ঠে বলে, আমার বাকি কথা না শুনেই চলে যাচ্ছিস কেন? গুরুত্বপূর্ণ কথা হেলাফেলা করা আমি পছন্দ করি না। ও, শেষ হয়নি কথা? মাত্র তো শুরু। তো বলছিস না কেন? পালক লম্বা করে শ্বাস টেনে নেয়। বুকের ভিতরে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে নিজেকে থিতু করে সে। ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। এত বছর পর কাউকে দেখে আমার মনে আবারও কলিং বেল বেজে উঠেছে। হয়তো দরজায় কড়া নাড়ছে সে। এখন অপেক্ষা খোলার, কিন্তু এমনি এমনি তো আর খুলতে পারি না। মনে কর চাবি তোর কাছে, এখন তুই ব্যবস্থা কর।
পালকের পুরো কথা অন্তির মাথার ওপর দিয়ে যেতে যেতে আবার ফিরে আসে। বাঁক নিয়ে মস্তিষ্কে প্রবেশ করে। কিছুটা সময় নিয়ে একবার দরজা একবার পালকের দিকে তাকিয়ে সে নিস্তেজ গলায় বলে, দোস্ত সত্যি পানির মতো, সত্যি পানির মতো। ওই হলো একটা, বুঝে নে তোর মতো করে। কিন্তু চাবি আমি কিভাবে কি? পালক অন্তির দোটানাগ্রস্ত মন দেখে চাপা স্বরে বলে ফেলে, নেভিয়ান সাহেবকে সূক্ষ্ম ইঙ্গিত দিবি, সে যেন একটু হেল্প করে। তুইও ওনার সামনে আমার ব্যাপক প্রশংসা করবি, এমন প্রশংসা করবি যেন চিনি শিরার মতো গলে যায়। কিন্তু তোকে তো প্রশংসা করার মতো কিছুই নেই দোস্ত, কি বলবো? আরে বানিয়ে বানিয়ে বলবি, যদি ধরা পড়ে যায়, যদি প্রমাণ চাই, কি বলবো তখন? অন্তির প্রশ্নে পালক কিছুটা চিন্তায় পড়ে যায়। ভাবুক দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বলে, প্রমাণ চাইলে সমস্যা আছে, এক কাজ কর, বলবি আমার ফ্রেন্ড অনেক ভালো, মনের ভিতরে মায়া দয়া দিয়ে ভরপুর, বাবা ডাক্তার, মা ডাক্তার, ঢাকায় ফ্ল্যাট, গাড়ি সব আছে তার। অন্তি নাক ছিটকায় পালকের কথা শুনে। মুখ লটকিয়ে বলেছি, দোস্ত লোভ দেখাচ্ছিস, এত অধপতন তোর? আরে ধুর, লোভ কেন হবে? এটা হচ্ছে এক ধরনের প্রচার। আমার চাচা এই কথাগুলো অনেককে বলে, আমার প্রশংসা করে, আমি শুনেছি সে চায় তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে, কিন্তু আমি তো তার ছেলেকে বিয়ে করব না, আমি বিয়ে করব এই ছেলেটাকে। প্রেম না হতে বিয়ে, তোদের তো তাই হয়েছে। কিন্তু কোনো কিন্তু না দোস্ত, ফ্রেন্ডের জন্য এইটুকু করবি না? শুধু নিজের বিয়ে করলেই হবে? পাশ ফিরে তাকিয়ে দেখবি না একটা অবিবাহিত ফুল বাগানের সিপাই ফুটে আছে অবহেলায় পড়ে? প্রেমে আক্রান্ত হয়ে তোর মাথা গেছে নাকি? যাওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রেম মেইন মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম একটা, আর মৌলিক চাহিদা ছাড়া মানুষ বাঁচতে পারে না। অন্তির ঠোঁট চেপে হাসে আর চোখে তাকায় পালকের দিকে, গম্ভীর গলায় বলে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে প্রধান প্রধান মৌলিক চাহিদা। এর মধ্যে কাকে সরিয়ে প্রেম এনেছিস? পালক সরল গলায় প্রত্যুত্তর করে, চিকিৎসাটাকে টপকে, এটা তো আমার ঘরেই আছে। এর চাহিদা কিংবা সংকট কোনোটাই নেই আপাতত, শুধু সংকট আমার প্রেমে। ব্যবস্থা করে দে না দোস্ত, আমি তাহারে ভালোবাসিয়াছি, এ কথা কি করে তাহাকে বলি? আবার ঝামেলা। অপরাজিত লজ। সন্ধ্যা 7:30, ছোট পরিসরে করা হয়েছে আয়োজন, কিন্তু সাজসজ্জা চোখে পড়ার মতো সুন্দর। সাদা হলুদ মিশেল আলোর ছড়াছড়ি পুরো গার্ডেন জুড়ে, যেন রাতের আধারে সবুজের বুকে ছেয়ে আছে জল জলের নক্ষত্রেরা। পশা সাজিয়েছে প্রমোদ উল্লাসে। গার্ডেনের এক পাশে লম্বা আকৃতির টেবিলে করা হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য ডিনারের আয়োজন। সাদা ধবধবে লিলেন কাপড়ের ওপরে কাঁচের ফ্লোয়ার ভাস সারি সারি করে সাজানো, তাতে শোভা পাচ্ছে সাদা লিলি আর হালকা গোলাপি রঙা গোলাপ। সেই সাথে মোমদানিগুলো হতে গড়িয়ে পড়ছে মোমের নরম আলো। টেবিলের ঠিক মাঝখান দিয়ে লম্বালম্বিভাবে বিছিয়ে দেওয়া হয়েছে একটা স্বচ্ছ নেটের রানার। প্রত্যেক আসনে চকচক করছে কার্টিলারি সেটের ব্যবহার। স্বচ্ছ আক্রাইলিক চেয়ারের সজ্জায় অতিথি বরণে পুরোপুরি প্রস্তুত অপরাজিতা লজ। আনিশা শ্বশুরবাড়ির প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন। ব্যস্ততার বেড়াজাল কাটিয়ে এসেছে বাড়ির একমাত্র জামাই জাহিন আরাফাত। বর্তমান নিয়োজিত রয়েছে দুদকে কমিশনে। অন্তিশিক্তের বিয়েতে ছোটোখাটো ঘটকালি করে খেয়েছিল ধরা। অন্তির পালিয়ে যাওয়া নিয়ে যখন জটলা ঝামেলা বেঁধেছিল, তখন একটুখানি হলেও দায়ভারে এসে পড়েছিল তার ওপর। শ্বশুর সাহেবের মনোপরিবর্তন না ঘটলেও শাশুড়ির হয়েছিল খানিকটা মনক্ষুণ্ণ। গিন্নি সাহেবা তো বেজায় রাগ, অথচ নিয়তির কি লীলা খেলা। ঘুরে ফিরে সেই ঘটকালি তার কাজে লেগে গেল। আমে দুধে মিশে গেল, আটি হয়ে এসে পড়ে রইল এক কোণে। অন্তরালে দীর্ঘশ্বাস ফেলে সে এগিয়ে যায় শালা সাহেবের কাছে। ডিপ নেভি ব্লু ব্লেজার, প্যান্ট, সাদা শার্ট পরিধানরত শালা সাহেব পুরোদস্ত তৈরি হয়ে ব্যস্ত আছেন ফোনে কথা বলার জন্য। চকচকে শু, জেলে সাটা চুল, হাতে সিলভার ওয়াস্তার, ক্লিন শেপ, মুখে শান্ত অভিব্যক্তি লুকিয়ে। সুদর্শন নেভিয়ান সাহেব ব্যস্ত নাকি?
সিক্ত ফোনে কথা বলার মাঝেই পিছু ঘুরে তাকায়। জাহিনকে দেখামাত্র মুখে মৃদু হাসি ফুটিয়ে বাম কানে ফোন নিয়ে ডান হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেকের উদ্দেশ্যে। জাহিন বাড়ানো হাতে হাত মিলিয়ে হাসি মুখে হ্যান্ডশেক করে। সিক্ত এক্সকিউজ দেখিয়ে ফোনটা রেখে বলে, এত লেট হলো? দুর্নীতি দমন, দুর্নীতির প্রশ্রয় কি আজকাল বেশি সময় যাচ্ছে? শুভদিনে অপমান করবে না শালা সাহেব, আমরা দুর্নীতি দমন করার কাজই করি। আমজনতা শুধু ক্রিটিসাইজ করে। দিস ইজ নট ফেয়ার। মজার আর কিছু নেই। আজ হ্যান্ডসাম হলে নিশ্চয়ই কারো মতো জাহাজে চড়ে ঘুরে বেড়াতাম। এসব ঝামেলায় পেশায় আসতাম না, কিন্তু সবাই কি আর। সিক্ত প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে ক্ষীণ হাসি ঠোঁটের কোণে রেখে বলে, চেহারা দেখলে ট্রেনিংয়ে চামড়া উঠত না। পাগলের মতো হার্ডওয়ার্ক করতে হয়, এখনও করে যাচ্ছি। রিয়ার অ্যাডমিরাল সাহেবের সাথে এত ঘনিষ্ঠতা, বাসায় দাওয়াত খাওয়াচ্ছ শুনলাম, এরপরেও এইখানে আত্মীয় রাঙামাটি গেলে হু ইজ ভাইরাস। জাহিন হো হো করে হেসে ওঠে সিক্তের কথায়, মাথা নাড়িয়ে বলে, এটা ঠিক, বাট তুমি কি করলে? শেষমেশ অন্তির প্রেমেই পড়লে, বিয়ে করে নিলে। মাই গড, অবিশ্বাস্য ছিল। সিক্ত প্রত্যুত্তর দেয়া মুহূর্তে নাফিস গাড়ি নিয়ে প্রবেশ করে অভ্যন্তরে। যাকে ঘিরে এত আয়োজন, তার আগমন হতেই অতিথি সবাই উৎসুক নজরে তাকায় সেদিকে। আন্টিকে এসেছে? কি উপলক্ষে এত কিছু? জুথির প্রশ্নে মিসেস আদিবার মুখরেখা ছোট হয়ে আসে, কিন্তু আনিশা তাতে পাত্তা দেন না, বরং উচ্ছ্বসিত কণ্ঠে বলে, এক্ষুনি জানতে পারবে, সারপ্রাইজ। জুথি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। অদূরে সিক্তের গেট আপ সহ বাসার আমেজ কেমন যেন সূক্ষ্ম ভয় জাগাচ্ছে তার মনে। যদিও মনকে সে বলে চলেছে কেমন কিছুই নয়, হতেই পারে না, তবু কেন জানি ভয়টা তাকে গ্রাসে গিলছে। হঠাৎ এমন কারণ ছাড়া ইনভাইটেশন। গাড়ি হতে ধীরে ধীরে নামে অন্তি। ওড়না ভারী জামা, সরু হিল সামলে বের হতে তার একটু সময় লেগে যায়। বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম পা পড়েছে তার। চারপাশে মানুষজনের আমেজ পেয়ে পালকের কথার সত্যতা নিশ্চিত করে সে। সতেজ ফুল হয়ে রাতে ফুটলেও মিয়ে যেতে থাকে সে ধীরে ধীরে। লজ্জাবতীর মতো ন্যায় নিজেকে গুটিয়ে নিতে ব্যস্ত হয়ে ওঠে। নিজেকে একটু থিতু করতে না করতে হাত বাড়িয়ে তাকে গ্রহণ করতে সামনে এসে দাঁড়ায় নেভিহান সাহেব। অন্তি এক পলক লম্বা দৈহিক পুরুষটার দিকে তাকায়। চোখে চোখ পড়তেই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। নরম কোমল হাতখানি শক্ত হাতের তালুতে গছিয়ে দিয়ে নিম্ন অভিমুখে চোখ রাখে সে। আর সাধ্যি নেই ওই তীক্ষ্ণ চোখে চোখ রাখার। সিক্তের দৃষ্টিতে এক তীব্র আকর্ষণ কাজ করে। তার চুরি পাখিটার আজ ভিন্ন রূপের শ্বাস তার হৃদয়ের মাঝে ঘূর্ণিঝড়ের প্রকোপ তোলে। অনড় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলে বোধ হয় সে শান্তি পেত, কিন্তু উপস্থিত অতিথিদের কারণে আর তা সম্ভব হয়ে ওঠে না। কোমল হাতটা আষ্টেপৃষ্টে ধরে নিজের কাছে রেখে দেয় সে। নিজেকে সংবরণ করে নেয় কঠিন চিত্তে। ওয়েলকাম মাই ওয়াইফ, ওয়েলকাম টু ইয়োর হোম। কানের কাছে শিখতে ঠান্ডা গলার ধীর স্বর অন্তির বুকে কাঁপনি তোলে। ওয়াইফ ডাকটা শুনে শরীরে অদ্ভুত এক শিহরণ বইয়ে যায়। ভেজানো গলা তার ক্রমেই শুষ্ক হয়ে ওঠে। ইস্কি হলো নেভিয়ান সাহেবের মুখ হতে ওয়াইফ ডাক শুনে কেমন যেন লাগছে। ওনার সামনে দিন দিন কেন এত নার্ভাস হয়ে পড়ছি আমি? কই, আগে তো কারোর সামনে এমন হয়নি। সিক্ত অন্তির নীরব প্রেমের মাঝে সাইড কাটে পালক। আশেপাশে তাকিয়ে গলার স্বর ঝেড়ে সে নাফিজের পাশে গিয়ে দাঁড়ায়। মুখে লাজুক হাসি ফুটিয়ে বলে, কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? নাফিজ সোজা ভঙ্গিমায় দাঁড়িয়ে সামনের দিকে দৃষ্টি রেখে যৎ সামান্য হেসে বলে, স্মৃতিশক্তি লোপ পায়নি এখনো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই মুহূর্তে খুব ভালো আছি। নাফিস নজর ফিরিয়ে তাকাতেই পালক আমতা আমতা স্বরে বলে, না মানে বান্ধবীর বিয়ে হচ্ছে তাই খুব ভালো আছি এই মুহূর্তে। সরি, বিয়ে তো কালকে হয়ে গিয়েছে, আজ ইন্ট্রোডিউস করা হচ্ছে। ওই আর কি, একই হলো। একই না, টোটালি আলাদা। পালক মনে মনে বকা দিল নিজেকে বা নাফিসকে। এত কথার ভুল ধরতে হবে কেন বেটা?
ব্যাটা তো চোখের ভাষা পড়া বাদ দিয়ে কথার ভাস নিয়ে পড়ে আছে সে। ভিতরের রাগ ভিতরে পুষে ফের হাসি ঝুলিয়ে বলে, আপনি বিয়ে করেছেন কবে? কেন? না মানে আপনার ফ্রেন্ড বিয়ে করলো তাই জিজ্ঞেস করলাম। নাফিস পালকের হতে দৃষ্টি সরিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস উগড়ে দেয়। ধীর গলায় বলে, তাড়াতাড়ি করব। আমিও তো তাড়াতাড়ি করব। পালকের হঠাৎ উচ্ছ্বসিত হয়ে পড়ার কারণ বুঝতে পারে না নাফিস। ভুরু বাঁকিয়ে তাকায় সে। প্রশ্ন করা মুহূর্তে পালক নিজেকে ধাতস্থ করে বলে, সো সরি, এক্সাইটেড হয়ে পড়েছিলাম, আমারও বিয়ে সামনে। খুব এক্সাইটেড বিয়ে নিয়ে মনে হচ্ছে। পালক 32 পাটি দন্ত বের করে বলে, ভালোবাসার মানুষের সাথে বিয়ে হচ্ছে সেজন্য আর কি। ভালোবাসার মানুষ? হ্যাঁ, আপনি। এক্সকিউজ মি। নাফিসের চাহনি দেখামাত্র পালক এক লহমায় হাসি বন্ধ করে মুখে হাত দেয়। স্লিপ অফ টাং হয়ে গিয়েছে সর্বনাশ। নিজেকে শুধরে নিয়ে অস্ফুটে গলায় বলে, মানে আপনার। নাফিস উত্তর দেওয়ার মুহূর্তে কল আসে ফোনে। স্ক্রিনে বিশেষ একজনের নাম্বার জলজল করা দেখে মুখে হাসি ফুটে ওঠে তার। পালককে সবিনয়ে এক্সকিউজ দেখিয়ে স্থান ত্যাগ করে সে। পালক ভদ্র মেয়ের মতো মাথা নাড়ায়। মন্ত্রমুগ্ধ হয়ে নাফিসের যাওয়া দেখে সে। ঠোঁট নাড়িয়ে গুনগুন করে সুর তোলে, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখে আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রাণ তোমাকে দিলাম। রাত 8টা, জমজমাট এক মুহূর্ত। সিক্ত অন্তিকে নিয়ে সবার মধ্যে এসে দাঁড়ায় নিজের স্ত্রীর পরিচয় পর্ব উন্মুক্ত করতে। উপস্থিত অতিথিদের সামনে সুস্পষ্ট গলায় বলে, মিট মাই ওয়াইফ সুবাহানা মেহবুব অন্তি। সিক্তের অ্যানাউন্সমেন্টে অল্প সংখ্যক ঘনিষ্ঠ অতিথিদের মাঝে কেউ কেউ অবাক, হয়তো কেউ কেউ স্বাভাবিকভাবে নেয় বিষয়টা। বিস্ময়ের ঘোর কাটিয়ে সবাই একযোগে মুখরিত হয়ে ওঠে কংগ্রেচুলেশন জানাতে দুজনকে। কিন্তু বিপত্তি ঘটে অন্যত্র। এক নারী কায়া নিশ্চল হয়ে দাঁড়িয়ে পুরো দৃশ্য অবলোকন করে যায় চুপিসারে। সদ্য প্রেমে রঙিন হৃদয়টা মুহূর্তে তার ঘন কালো মেঘে ছেয়ে যায়। অবিশ্বাস্য দৃষ্টিতে পুরো বিষয়টা গলদকরণ করতে গিয়ে সে হিমশিম খেয়ে ওঠে। কাচের বস্তু ভাঙনের মতো করুণ সুর কানে বাজে তার। চোখ ঘোলাটে হয়ে আসে। যুথি নিজেকে বিশ্বাস করাতে চায় সবকিছু ভ্রম দেখছে, এটা কোনোভাবেই সত্যি হতে পারে না। ফাইরাজকে শুধু সে ভালোবাসে, সে পছন্দ করে। মামা তো কথা দিয়েছিল অতি শীঘ্রই প্রস্তাব পাঠাবে। তাহলে এসব কি হচ্ছে? নিজেকে সামলাতে পারে না যুথি। অজান্তে মুখ হতে অস্ফুট স্বরে ব্যতীত আওয়াজ বের হয়ে আসে তার। নিঃশ্বাস আটকে আসে, চোখে জল এসে ভিড় করে। মুহূর্তেই নিজের অনুভূতিগুলোকে খোলাখুলিভাবে বহিঃপ্রকাশ ঘটাতে ব্যর্থ হয় সে। তবু অতিথিদের সামনে নিজেকে শক্তভাবে ধরে রাখে বুকের ভিতর প্রবল ব্যাখ্যা নিয়ে। ফয়সাল সাহেব এগিয়ে আসেন সিক্ত অন্তির কাছে। সামনে দাঁড়িয়ে অতিথিদের সামনে প্রফুল্ল মেজাজে বলেন, আমাদের একমাত্র পুত্রবধূর সাথে তো মিট করা হলো। অনেকের মনে হয়তো প্রশ্ন এসেছে, এত তাড়াতাড়ি কিভাবে কি হলো? বিয়েটাই বা হলো কখন? আমরা জানলাম না কেন? ওয়েল, আমি ক্লিয়ার করছি। একটুখানি বিরতি নিয়ে বলেন, আমি শুরুতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে বিয়েটা হুট করে খুবই স্বল্প সময়ের ডিসিশনে হয়েছে। আমরা পরিবারের কেউ রেডি ছিলাম না, নিজেরাও খানিকটা বিস্ময়ের মধ্যে ছিলাম। বাট সিক্তের কঠোর জেদ এবং সিদ্ধান্তের কাছে আমরা হার মানি। কাজী অফিসে খুবই সাদামাটাভাবে দুই পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছে। আজকে ছোট পরিসরে এই আয়োজন মূলত আমাদের জানানো এবং আমাদের বাসার নতুন সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। প্লিজ কেউ অসন্তুষ্ট হবেন না, কেউ রাগ করবেন না। জীবন মানেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনারা আমার 2 ছেলে মেয়েকে দোয়া করবেন, ওরা যেন বিয়ে পরবর্তী জীবনে সুখী হতে পারে। আর হ্যাঁ, সামনে পোস্ট ওয়েডিং রিসেপশন হবে, সকলে সেখানে নিমন্ত্রিত। ফয়সাল সাহেব তার কথা শেষ করেন। সকলে মৃদুধ্বনিতে করতালি বাজিয়ে তাকে সমর্থন জানায়। অন্তি পুতুল মেয়ে হয়ে শুনে যায় সব কিছু। শ্বশুর সাহেবকে তার মনে মনে ভালো লাগে। কি অমায়িক ব্যবহার, কি স্বতঃস্ফূর্ত কথাবার্তা, আপনা আপনি শ্রদ্ধা এসে যাচ্ছে।
সবকিছু ঠিকঠাক চললেও শরীর তার ঘেমে ওঠে, ভারী জামার কবলে পড়ে অস্থির লাগে ভিতরে। হাত ছাড়ানোর জন্য একটু মশরামশরি করে সে, কিন্তু লাভ হলো না কিছু। নেভিয়ান সাহেব তাকে এমনভাবে ধরে রেখেছে মনে হচ্ছে সুপার গ্লু, ইহজন্মে আর খুলবে না। তাকে পাকড়াও করে ধরে রেখে কি সুন্দর হাসি হাসি মুখ করে সবার সাথে কথা বলে যাচ্ছে সে, অথচ শক্ত হাতের মুঠোয় বন্দি হয়ে এদিকে নরম কার যে জীবন বের হয়ে যাচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ নেই। অন্তি, আনিশার ডাকে অন্তি পিছু ফিরে চায়। এতক্ষণ পর প্রিয় মুখের দেখা পেতেই ঠোঁটে হাসি ফোটে তার, স্বস্তির নিঃশ্বাস ফেলে। এবার একটু মুক্তি পাবে তাহলে। কিন্তু আপুর সঙ্গে আসা অচেনা এক সুন্দর রমণীকে দেখে তার দৃষ্টি বদলায়। চেনা চেনা লাগে কিছুটা, কোথাও দেখেছিল মনে হচ্ছে। সিক্ত, বউ তোমার উড়ে যাচ্ছে না? একটু হাতটা ছাড়লে পরিচয় করিয়ে দিতে পারতাম সবার সাথে, একটু ছাড়বে কি দয়া করে? সিক্ত এতক্ষণ যাবতে খেয়ালই করেনি তার বাম পাশে কি হচ্ছে। বাবার অতি নিকটতম বন্ধু কর্নেল শফিকুল মোর্শেদের সাথে কথা বলতে একটু ব্যস্ত হয়ে পড়েছিল সে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই আপুর সাথে জুথিকে দেখে অন্তির হাত ছেড়ে দেয় সে। শান্ত গলায় বলে, সরি, শিওর প্লিজ। আনিশা সাবলীল ভঙ্গিতে অন্তিকে জুথির সামনে দাঁড় করায়। আমোদিত গলায় বলে, এই হচ্ছে আমাদের বাড়ির নতুন বউ মিসেস সিক্ত, বলো কেমন হয়েছে? অন্তির দিকে তাকাতে জুথির ভিতরটা কেঁপে ওঠে, ঘোলাটে দৃষ্টিতে ভেসে ওঠে ফুটফুটে অতি সুন্দরী এক রমণী, যাকে দেখে তার মাথায় সর্বপ্রথম দোল খায় একখানা জীবন্ত পুতুল বউ, যার থেকে চোখ ফেরানো দায় আস্থা। সে কি এই মেয়ের থেকে কম সুন্দরী, যার কারণে সিক্তের চোখে সে বন্দী হলো না? খুব সুন্দর, দুজনকে মানিয়েছে, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। অন্তে, এটা তোমার জুথি আপু, সিক্তের স্যারের একমাত্র ভাগ্নি, বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছে। অতি অবাক চোখে তাকায় জুথির দিকে। এই মেয়ে লেকচারার? ও মাগো, আশেপাশে সবাই এত উচ্চ শিক্ষিত কেন? যার সাথে পরিচয় হয় সেই এমন ধারার? এ কোন পরিবারে এলো সে? একমাত্র আনিশা আপু ছাড়া তার মতো বেকার আর কেউ নেই। ভয়ানক ব্যাপার স্যাপার, অভিবাদন কুশলাদির মধ্য দিয়ে কেটে যায় কিছুটা সময়। ডিনারের প্রস্তুতি শুরু হতেই ডাক পড়ে সবার, যে যার আড্ডা গল্পের সমাপ্তি ঘটিয়ে পা বাড়ায় সেদিকে। আনিশা আর পালক অন্তিকে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু বেচারা রমণী উঁচু হিল পরে কোনোভাবে নিজেকে সামলে নিতে পারে না। ফর্সা পায়ের গোড়ালি লাল হয়ে উঠেছে তার। আনিশা লক্ষ্য করে বলে, কষ্ট হচ্ছে? না, ঠিক আছি। হাঁটতে পারছো না তো ঠিকভাবে? সমস্যা নেই আপু, হাঁটছি। কোনো মতে হেঁটে টেবিলের সম্মুখে এসে দাঁড়ায় অন্তি। এতক্ষণ সবাই বসে পড়েছে যে যার আসনে। নতুন বধূ আসতেই তোড়জোড় শুরু হয়। মিসেস আদিবা এগিয়ে এসে ঠোঁটে কিঞ্চিত হাসি বজায় রেখে অন্তিকে চেয়ারে বসায়। সুন্দর লাগছে তোমাকে, বাট শাড়ি পরা ট্রাই করবে। শাড়ি ছাড়া অন্য কিছুতে নতুন বউদের পুরোপুরি মানায় না। কানের কাছে ফিসফিস গলায় ছোট্ট একটা বার্তা দিয়ে মিসেস আদিবা চলে যান। অন্তি চুপচাপ দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ি মায়ের কথার নীরব প্রতিক্রিয়া জানায়। শাড়ি, বিয়ে মানে শাড়ি, এই নীতি তার জানা ছিল না। আচ্ছা, কতদিন শাড়ি পরতে হবে? এক দিন হলে চলবে না? অন্তির ডান পাশে পালক বসে, পালকের পাশে সাইকি। বাম পাশে একটা সিট ফাঁকা রাখা হয় সিক্তের জন্য, ঠিক তার পাশে জাহিন, তারপরে আনিশা বসে। সিক্ত সবার সাথে কথোপকথন শেষ করে এসে অন্তির পাশে বসতেই আনিশা মাথা বের করে বলে, সিক্ত, এই টিস্যুটা অন্তিকে দাও, ওর পায়ে একটু। পুরো কথা শেষ করতে পারে না আনিশার। এরই মাঝে সিক্ত অন্তির মুখরেখার দিকে তাকায় সজাগ দৃষ্টিতে। ফর্সা মুখটায় খানিকটা মলিনতার আভাস পেতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে। সরাসরি বসে পড়ে অন্তির পায়ের কাছে। অন্তি বিস্ফোরিত নেত্রে তাকায় নেভিয়ান সাহেবের দিকে। চাপা গলায় দাঁতে দাঁত চেপে বলে, কি করছেন আপনি? উঠুন প্লিজ, আমার পায়ে কিছুই হয়নি। সিক্ত কোনো কথা না বলে চুপচাপ নিজের কাজ করে। অন্তির পরনের চুড়িদার কিসেট উপরে তুলে সন্তর্পণে হিলের স্ট্র্যাপ খুলতে থাকে সে। দুপা হতে হিলজোড়া খুলে নিতে অন্তি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু বাইরে তা প্রকাশ করে না। লজ্জায় কুকড়ে যাচ্ছে ভীষণ। ভাগ্য ভালো, বড়রা তার সব সামনের দিকে বসেছে।
নয়তো এখানে মিশে যেত সে। নেভিয়ান সাহেবের কর্ম দেখে আশেপাশে সবাই ঠোঁট চেপে হেসে হেসে প্রবল আগ্রহী নজর বুলিয়ে যাচ্ছে। কেউ কেউ তো কানে কানে ফিস ফিস করছে, ইস ইস, এই লোক এমন কেন? তার কি লজ্জা করে না একটুও? এটা কি সেই শিখত যে সামান্যতম ডাস্ট টলারেট করতে পারে না? একটুখানি অপরিষ্কার যা চোখে বিষ, সেই কি না? জাহিন মৃদু হেসে আনিশার অবাক চোখে চোখ রেখে বলে, একজন পুরুষ যখন কোনো নারীকে সত্যিকারের ভালোবাসে তখন তার মধ্যে আর কোনো পুরুষতান্ত্রিক অহংকার থাকে না। শাহজার ভার নত হতে রাজি তার প্রিয়তমার কাছে। একজন পুরুষ তার নারীর ভালো থাকার জন্য সবকিছু করতে পারে, সবকিছু। শিখতের মধ্যেই সেম স্পিরিটটাই কাজ করছে। আমি শিওর সে অন্তির জুতো হাতে নিতে দ্বিধাবোধ করবে না। আনিশা মৃদু হেসে সায় জানায়। এক পলক ভাইয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সে। অন্যদিকে সিক্ত পকেট হতে টিস্যু বের করে অন্তির দুপায়ের গোড়ালি মুছে দেয় ধীর লয়। লাল হয়ে যাওয়া জায়গাটাতে আলতো স্পর্শে হাত বুলিয়ে এক পলক মাথা উঁচু করে তাকায় নেতিয়ে পড়া অর্ধাঙ্গিনীর দিকে। চঞ্চল চুরি পাখিটা তার লোকচক্ষুর আড়ালে ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে স্থির করে রেখেছে। পারছে না কিচিরমিচির আওয়াজ তুলে চারপাশটা মুখরিত করে তুলতে। সিক্ত অন্তির এই নাজুক অবস্থা দেখে ক্ষীণ হেসে উঠে পড়ে। চেয়ারে বসতে বসতে শিথিল দৃষ্টিতে তাকে বলে, এসব আর পড়বে না। যাব কিভাবে তাহলে? আমি নিয়ে যাব। অন্তি তার সরল প্রশ্নের ভিড়ে জটিল উত্তর পেতেই গোল গোল চোখ করে তাকায়। আশেপাশে তাকিয়ে দেখে সবাই মোটামুটি খেতে ব্যস্ত হয়ে পড়েছে। এই সুযোগে সে কণ্ঠ খাদে নামিয়ে বলে, প্লিজ আর লজ্জা দিবেন না, যথেষ্ট হয়েছে। সিক্ত বাম হাতে অন্তির চেয়ারটা টেনে এক লহমায় কাছে নিয়ে আসে। সামান্য দূরত্বটুকু ঘুষিয়ে পিছন দিকে হাত বাড়িয়ে কোমর পেঁচিয়ে ধরে সে। ডান হাতে স্পুনের সাহায্যে খাবার খেতে খেতে বলে, শুনতে পাইনি, এখন বলো। অন্তি বরফের ন্যায় জমে যায়। অসার শরীরের সমস্ত কথা তার গুটিয়ে যায় অন্তরালে। লোকটার হাতের ছোঁয়া তার কোমরে পড়তেই ঝিমিয়ে ওঠে পুরো মাথা, গায়ের লোম জেগে ওঠে একই সাথে। এক অন্যরকম অনুভূতির সাথে পরিচয় হতে গিয়ে ভাবে এই ছোঁয়ায় সামান্যতম অস্বস্তি হচ্ছে না তার। কেমন একটা আদর আদর আবেশ। শুধুমাত্র লজ্জায় লাল নীল হয়ে সে দিক বিদিক ভুলছে। হাতে থাকা চামচটা নিয়ে জড়সড় হয়ে নড়তে থাকে খাবার। ফিসফিস করে বলে, ছাড়ুন প্লিজ, আপনার লজ্জা নেই সেটা আমি বুঝে গিয়েছি, কিন্তু আমার তো লজ্জা আছে। এভাবে জোকের মতো ধরে রেখেছেন কেন সবার সামনে? তোমাকে ধরেছি কোথায়? আমি আমার বউয়ের কোমর ধরেছি। এত কষ্ট করে বিয়ে করলাম, জাস্টিফাই করছো তুমি? এটা অন্যায়, আসো খাইয়ে দেই। অন্তি সরু চোখে তাকিয়ে থেকে ঠোঁট চোখা করে। নেভিয়ান সাহেবের খাইয়ে দেয়ার অফার প্রত্যাখ্যান করে গম্ভীর চাহনিতে নিজে নিজে খাওয়ায় শুরু করে। লজ্জায় রাঙা মনকে শাসায় সে। যা খুশি করুক উনি, কিছু বলবে না তুই? তার বউ, সে মাথায় তুলুক কোলে তুলুক, যা খুশি করুক, তোর কি? তুই খেতে থাক, পারলে লজ্জা বিসর্জন দিতে শেখ। ভালো মানুষের কবলে পড়েছিস তুই, এর থেকে নিস্তার পাওয়া অসম্ভব। সিক্ত অন্তির কোমরে হাত রেখেই পুরোটা সময় নিজের কাছে ধরে রাখে। আশেপাশে সবার ফিসফিসানিতে কোনো কিছুতেই তার ধ্যান জ্ঞান নেই। সে খাচ্ছে তার মতো করে, সেই ফাঁকে ফাঁকে খেয়াল রাখছে তার চড়ুই পাখিটার ওপর। খাওয়ার মাঝ পর্যায়ে নাফিস এসে হাজির হয়। বিশেষ মানুষটাকে রিসিভ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে কিছুটা। তাদের জন্য আগে হতেই বরাদ্দকৃত চেয়ারের সম্মুখে এসে দাঁড়ায় দুজনে। সিক্তের মুখোমুখি হতেই বলে, দোস্ত সুহা। একই সাথে তিনজন চোখ তুলে তাকায়। সুহা নামক এক সুন্দরী রমণীটি আলতো হেসে বলে, সরি ভাইয়া, লেট হয়ে গিয়েছে। ইটস ওকে, প্লিজ সিট। নাফিস চেয়ার টেনে দিতে সুহা বসতে বসতে অন্তির দিকে তাকিয়ে বলে, হ্যালো সুইটি। হ্যালো। অন্তি সৌজন্যমূলক অভিবাদন জানিয়ে সিক্তের দিকে তাকায়। সিক্ত প্লেটের দিকে দৃষ্টি রেখে শান্ত গলায় বলে, নাফিসের গার্লফ্রেন্ড সুহা। অন্তির হাত হতে চামচ ফসকে যায়।
মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকায় সে পালকের দিকে। বিষণ্ণ ভগ্ন হৃদয়ে পালক নিরেট গলায় বলে, এটা না হলেও পারতো, খুব কি দরকার ছিল? দোস্ত, কান্না করিস না প্লিজ। আমার কপালে কি প্রেম নেই? অবশ্যই আছে। তাহলে এই সুহা ভুল করে চলে এসেছে হয়তো। আমি ভুল করে চলে এসেছি। ধুরু, চললাম আমি। কোথায় যাচ্ছিস? এক বোতল মদ কিনে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে খাবো। দেবদাসের ফিমেল ভার্সন আমি। পালক খাওয়া ছেড়ে উঠে সোজা চলে যায়। অন্তি হা হয়ে তাকে দেখে তার প্রিয় বান্ধবীর গমন। রাগ হয় তার ভীষণ। শিখতের দিকে ঘুরে কানের কাছে ঠোঁট নাড়িয়ে বলে, আপনারা বন্ধুর প্রেম না করলে হতো না? একটু ওয়েট করলে কি হতো? কেন? আমার কাছে একটা ভালো মেয়ে ছিল, সব দিকেই পারফেক্ট, দেখতে শুনতে অসম্ভব গুণবতী, বাবা ডক্টর, মা ডক্টর, ঢাকায় ফ্ল্যাট, গাড়ি সব আছে। শিখতে সামান্য কপাল কুঁচকে আসে অন্তির কথায়। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে অন্তির নিজ হতে ধীর গলায় বলে, সরি, প্রচার করলাম একটু। সত্যি বলছি, ভালো মেয়ে। শিখত তৎক্ষণাৎ প্রত্যুত্তরে কিছু বলে না। নিজ হতে এক চামচ তুলে অন্তিকে খাইয়ে দেয় সে। অতঃপর নিজে খেতে খেতে বলে, 6 বছরের রিলেশন ওদের। 6 বছর? হ্যাঁ। মাই গড। টেবিলের অপর প্রান্তে বসা জুথি মিষ্টি যুগলের কাছাকাছি অবস্থান, সেই সাথে স্নিগ্ধ ভালোবাসা দেখে মলিন হাসে। অতিথিয়তা রক্ষায় কোনো মতে খাবার গিলছে সে, পারছে না উগরে দিতে। অন্তির কপালের দিকে নজর যায় তার। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। বিড়বিড় করে ঠোঁট নেড়ে বলে, ওই কপালটা আমার কেন হলো না? উঠে চলে যায় সে। আর খাবার রুচি হয় না। একই সাথে দুটো রমণীর হৃদয় ভাঙের সাক্ষী হয় আজকের এই রাত। অচেনা হয়েও পালক জুথি নাম লেখায় একই দলে, কিন্তু নক্ষত্রের মেলার কোনো পরিবর্তন হয় না তাতে। একইভাবে জল জল করে জ্বলতে থাকে কোনো এক দম্পতির আদুরে ভালোবাসার ছায়ার তলে। গোলাপ ফুলের সুবাস হালকা বাতাসে মিশে গাঢ় হয়ে ওঠে চারিপাশ। দূর হতে চোখে পড়ে সুপুরুষ সাহেব তার নারীকে একইভাবে কোমরে জড়িয়ে ধরে আগলে রেখেছে নিজের সাথে। বসন্তে যার জন্ম, গ্রীষ্মে যার যৌবন, শরতের এক দমকা হয় সে পড়ে যায় মাটিতে লুটিয়ে। এই যে জন্ম থেকে ঝরে পড়া প্রকৃতির এই চক্রটি আমাদের মনে করিয়ে দেয় সময়ের পাল্লায় আমাদের অস্তিত্ব কতটুকু ক্ষণস্থায়ী, নগণ্য এই ধরণীতে অতিথি মাত্র, যেখানে কিনা চোখের পাতা ফেললেই পার হয়ে যায় গোটা একটা দিন। বাংলা মাসের আজ 18 ভাদ্র 1427। ইংরেজি ক্যালেন্ডারে চোখ বুলালে দেখা যাচ্ছে 2 সেপ্টেম্বর। ঋতুরাজ শরতের আগমনী বার্তায় মুখর প্রকৃতি। ভাদ্রের এই সময়টা মূলত বর্ষায় বিদায় বেলা। আকাশ নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার নীল করে তুলেছে, আর সেই নীল ক্যানভাসে ভেসে বেড়াচ্ছে তুষার শুভ্র তুলোর মতো মেঘের ভেলা। রোদের তেজ থাকলেও মাঝে মাঝে মেঘের ছায় প্রকৃতি এক শান্ত শীতল রূপে আমোদিত হয়ে উঠেছে। ব্যস্ত এক নগরীর প্রান্তরে এসে দাঁড়িয়ে আছে অন্তি। পরনে তার সাদা কালো চেক বাটন ডাউন শার্ট, সঙ্গে জিন্স, সর্বদা সময়ের মতো গলায় স্কার্ফ। তবে সবসময় স্কার্ফ পেঁচিয়ে নিলেও আজকে গলার সাথে ঝুলিয়ে সামনে বরাবর রেখেছে। চুলগুলো পনিটেল করে বাঁধানো। ঝিরিঝিরি বাতাস এসে সামনের ছোট ছোট চুলগুলোকে হাওয়ায় উড়াচ্ছে। উদাস তার মুখরেখা। ইদানিং মনের ভিতর এক ধরনের শূন্যতা কাজ করে। মনকে প্রশ্ন করেছিল এমন শূন্যতার কারণ কি। মন দ্বিধাদ্বন্দ্বের ভার সামলে উত্তর দিয়েছিল, কি জানি হতে পারে নেভিয়ান সাহেবের সাথে। তোমার পথের দূরত্ব সময় তো কম হলো না, 23 দিন পেরিয়ে 24 দিন হলো আজ। সুপুরুষ সাহেব সেই যে বন্দী হয়েছে নীল সমুদ্রের বুকে। ভালোবাসার প্রথম প্রহরী এমন দূরত্বের বিচ্ছেদ, মন একটু উদাস না হয়ে পারে। অন্তি আনমনে মৃদু হাসে। মানুষ কতটা পরিবর্তনশীল, কতটা পরিস্থিতি মুখ। যে অন্তি কখনো সময়ের পাল্লায় চোখ বুলাতো না, ক্যালেন্ডারের পাতায় হিসেব কষত না, কারোর জন্য মন ছটফট করতো না, সে অন্তি আজ দিনের পর দিন গণনা করে। আঙ্গুলের করে 1, 2 বলে নেভিয়ান সাহেবের যাওয়ার দিন মনে রাখে। সুপুরুষ সাহেব তার ভিতরে অদ্ভুত এক দানা রোপণ করে গিয়েছেন। মনে হচ্ছে সেই দানা পরিচর্যার দায়ভার একমাত্র ওনার হাতেই। উনি ব্যতীত আর কেউ পারবে না এই দানার পরিচর্যা করে পরিস্ফুটন ঘটাতে। কি আশ্চর্য ব্যাপার স্যাপার, তাই না? একজন মানুষ কি করে পারে আর একজন মানুষের মনের ভিতরটা নিয়ন্ত্রণ করতে? এত সক্ষমতা হলো কি করে?
নিজের অনুভূতিগুলোকে বক্স বন্দি করে ছোট করে নিঃশ্বাস ফেলে আশেপাশে চক্ষু মেলায় চঞ্চল পাখি। এ শহর তার অচেনা, আগে কখনো পা পড়েনি, ধরতে গেলে আজই প্রথম। গুগল ম্যাপের সাহায্যে ভালুকা উপজেলা এসে পৌঁছেছে ঠিকই, কিন্তু ক্যারোডাঙ্গা পথের খোঁজ মিলছে না। রৌদ্রময় দুপুরে তিনজন পথচারীকে পাশ দিয়ে হেঁটে যাওয়া দেখে সে সোজা গিয়ে দাঁড়ায় গাড়ি ছেড়ে। দু কদম এগিয়ে গিয়ে ধীর গলায় বলে, এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? মফস্বল শহরের মধ্যে গাড়ি সমেত ভিন্ন বেশভূষার এক রমণীকে দেখে দু তিনজন লোক একটু অবাক হয়ে মুখ চাওয়াচাই করে একে অপরের। তন্মধ্যে একজন লোক এগিয়ে এসে বলেন, জি, ক্যারোডাঙ্গা গ্রামটা কোন দিকে একটু বলতে পারবেন? ক্যারোডাঙ্গা যাবেন আপনি? জি। উক্ত লোকটি উত্তর দেওয়ার আগেই পিছন হতে আর একজন এগিয়ে এসে বলেন, ওই যে দক্ষিণের ব্রিজ দেখতেছেন, ওইটা পার দিলেই ক্যারোডাঙ্গা গ্রাম। তিনটা পথ তো এজন্য নতুন মানুষ আইলে বুঝবার পারে না, তা কার বাড়ি যাইবেন আপা? অন্তি দক্ষিণ দিকের ব্রিজের দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, জমশেদ মজুমদারের বাড়ি, চিনেন তাকে? জমশেদ মজুমদার? হ্যাঁ। এ নামে তো কাউকে চিনি না, আমাকে বাড়ি তো ক্যারোডাঙ্গাতেই। তুমি চেনো নাকি জামিল? না ভাই, নামই তো শুনলাম আজকে প্রথম। অন্তি কপাল ভাঁজ করে আসে এক লহমায়। সামনে দাঁড়ানো দুজন মানুষের কেউই জমশেদ মজুমদারকে চেনে না, অথচ একই গ্রামে বাড়ি তাদের। নানু তো বলতো এক গ্রামের মানুষ আরেক গ্রামের বাড়ি নক্ষত্র পর্যন্ত চেনে জানে, সেখানে এনারা নাম অবধি শোনেনি। আরে মিয়া, তোমরা চিনবা কেমনে? তোমাকে জন্মেই তো হইল সেদিন। জমশেদ মজুমদার আগের মানুষ, আমার চেয়ে বছর 5 বড়। বয়স্ক লোকটি এবার নিজে এগিয়ে আসেন পিছন হতে, হাট করে ফিরছেন খুব সম্ভবত। ওনার হাতে সদাই এর ব্যাগপত্র। ওনার কথা শুনে অন্তি সজাগ দৃষ্টি মিলে নম্র গলা জিজ্ঞেস করে, আপনি চিনেন? হ, চিনি তো। একটু ওনার বাসার ঠিকানাটা আমাকে দিতে পারবেন? মানে কোথায় বাড়ি বা কোথায় গেলে ওনাকে পাবো? প্লিজ, আমার খুব দরকার। অন্তির ব্যতিব্যস্ত রূপ দেখে বয়স্ক লোকটি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে বলে, জমশেদ মজুমদারের কি হও তুমি? সম্পর্ক কি? উনি বর্তমানে যে বয়সে আছেন অনুমান করলে আমার দাদি হবে কোনো এক সম্পর্কের। দাদু হয় বলতে পারেন। বৃদ্ধ লোকটি নির্নিমেষ তাকিয়ে থাকে অন্তির দিকে, মুখ তার দেখতে দেখতেই কেমন ফ্যাকাশে হয়ে ওঠে। সঙ্গে থাকা বাকি দুজন বৃদ্ধর ভাবভঙ্গিমা দেখে কিছু ঠাউর করতে পারে না। পরস্পর ফের মুখ চাওয়াচি করে ঠোঁট উল্টায়। যেহেতু খোঁজ মিলেছে তাই আর দাঁড়িয়ে সময় নষ্ট করে না, দুজনে চলে যায় দুজনের কাজে। কিছু বলছেন না যে? অন্তি বৃদ্ধকে তীক্ষ্ণ চোখে পরখ করে শান্ত গলায় বলে, বাড়ির ঠিকানা? বাড়ির ঠিকানা? কি ব্যাপার? জমশেদ মজুমদারের খোঁজ কে করবার আইছে? ক্যাডা এডি? কি ব্যাপার বুড়া মিয়া? কিসের তো শালা পরামর্শ? ভরাট গলা স্বরে অন্তি সঙ্গে বৃদ্ধ লোকটি একই সাথে পিছু ঘুরে তাকায়। একজন মাঝবয়সী স্বাস্থ্যবান লোক সাথে একজন হ্যাংলা পাতলা ছেলে এসে দাঁড়ায় তাদের সামনে। স্বাস্থ্যবান লোকটি অন্তির আপাদমস্তক চোখ বুলিয়ে দাঁতের নিচ হাতে কাঁটি বের করে বলে, ব্যাপার স্যাপার কি? কি কিছু না বাপে? এ বুড়া মিয়া চুপ। কিছু না মানে? এমন করাল আর কি এই গ্রামে? অন্তির কপাল কুঁচকে আসে লোকটার বিদঘুটে মার্কা কথার ধরন দেখে, সেই সাথে চাহনি থার্ড ক্লাসের মতো। বিরক্ত বোধ করে সেভাবে আগ বাড়িয়ে কথায় ঢোকার জন্য তিক্ত গলা বলে, এক্সকিউজ মি, আমি ওনার সাথে কথা বলছি। মনে হয় না আপনার এখানে কোনো কাজ আছে, প্লিজ। অযথা বিরক্ত করবেন না। ওরে লার্কির দেখি মুখে খই ফোটে, করা এক্কারে। দুজন হলুদ দাঁতের বিশ্রী হাসি দেখে অন্তির মেজাজ গরম হতে শুরু করে। উটকো ঝামেলা। ক্রোধান্বিত মুখরেখায় কিছু একটা বলার আগে লোকটি তাকে থামিয়ে দিয়ে বলে, এই এলাকা আমার, বেশি ফটর ফটর করবেন না। জমশেদ মজুমদারের কি দরকার হের খোঁজ হঠাৎ কইরা? সেটা আপনাকে কেন বলবো? হু আর ইউ? কইলাম না এই এলাকা আমার। বৃদ্ধ লোকটি তটস্থ চোখে অন্তির দিকে তাকায়, থতমত গলায় বলে, থাক মা, কথা বাড়েন না। আপনি যে কাজে আইছেন সে কাজ করেন, আমি আসি। ঠিকানাটা বলে যান প্লিজ। বৃদ্ধ লোকটা অন্তির কথার কোনো প্রত্যুত্তর করে না। বাজারের ব্যাগ নিয়ে সে সোজা নিজ গন্তব্যে ছটে হনহনিয়ে। অন্তি বারংবার ডাকে, সে শোনেও না। লাভ নেই, শুনবো না, ডাইকা কাজ নাই। অন্তি আশ্চর্য না হয়ে পারে না, কি হলো হঠাৎ উনি এভাবে বিনা উত্তরে চলে গেলেন?
ভাবভঙ্গিমা দেখে তো মনে হলো ঠিকানাটা জানা, তাহলে কি হতো? জমশেদের বাচ্চা একখান খুনি, খুনির লগে কিসের দেখা? হ্যাঁ, অন্তির একদম সম্মুখ বরাবর লোকটি এসে দাঁড়ায়। গলার সাথে ঝুলানো রূপোর বড় চেইন মুখ দিয়ে ভুরু মুছাতেই অন্তি কাঠিন্য গলায় দাঁতে দাঁত চেপে বলে, জমশেদ মজুমদার খুনি আপনাকে কে বলছে? এই গ্রামে সবাই জানে এই একখান খুনি। কাকে খুন করেছে? লোকটি পাশে দাঁড়ানো হ্যাংলা গাছের ছেলের দিকে তাকে ক্রূর হাসে, অতঃপর দুহাত তালুতে ঘষে অন্তির দিকে লোলুপ দৃষ্টিতে তাকে বলে, এত কথা কি এই ভর দুপুরে দাঁড়াই থেকে কন যায়? আসেন ক্লাব ঘরে যাই, ফাঁকা রুম, আরাম কইরা। অন্তির মাথার তার ছিঁড়ে যেতে সময় লাগে না এক মুহূর্তে। বশীভূত হয়ে সে নিজে হতে আরেকটু এগিয়ে যায় লোকটার দিকে। চোখে চোখ রেখে শক্ত গলায় বলে, এই বেটা, তোর সাথে আমি গল্প করতে এসেছি। পায়ের জুতা দেখেছিস? খুলে একদম গালে ছাপ বসিয়ে দেব। দামি সোল, আয়নার একদম চকচক করবে। এই শালি চুপ, ভেড়ার বাচ্চা। মেয়ে বলে ভাববি না? এসব ফল চিল্লানিতে ভয় পাবো। তোদের মতো এরকম কয়েকটা ভেড়ার জাতকে পেটানোর রেকর্ড আছে আমার। বেশি তেজ দেখাবি না, লোক ডাইকা জানে মাইরে দিমু কইল। কেন, তোর ক্ষমতা নেই মারার? অবশ্য যে ডাম সাইজের তুই আর একটা চিকন বাসি, তোরা কি পারবি? তোর জাত গোষ্ঠী যা আছে ডেকে নিয়ে আয়। আমি এই এলাকার মধ্যে আছি। দুজনের মুখে কুলু পেটে দিয়ে অগ্নিঝরা মেজাজ নিয়ে অন্তি সোজা চলে যায় গাড়ির কাছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে শব্দ করে লাগিয়ে দেয়। 1 সেকেন্ডের জন্য নিজেকে থিতু করে লম্বা করে শ্বাস টেনে নেয় সে। অতঃপর গিয়ারে বজ্রধ্বনির আওয়াজ তুলে সোজা চলে যায় দক্ষিণের সেই ব্রিজের দিকে। ওস্তাদ, এই মাইয়া না আগুনের গোলা, মাথা নষ্ট। আপনার এলাকায় আপনারে সোজা করে দিল। মন্টুরে খবর দেয়, শালিরে আজকে খাইছি। গুদুলির প্রারম্ভকাল মোটামুটি কেওড়াডাঙ্গা তন্ন করে খোঁজ চালিয়ে বটগাছের নিচে একটা ছোট্ট টঙের সামনে এসে থামে অন্তি। সঙ্গে আনা গাড়িটা সে পার করে রেখে এসেছে চৌরাস্তার মোড়ে। সরু কাঁচা মাটির পথে গাড়ি প্রবেশ করানো কঠিন। জায়গায় জায়গায় কাদা থাকার দরুন চাকার অবস্থা 12টা। এর মধ্যে আবার টেনে আনলে আজ আর ঢাকায় ফেরা সম্ভব হবে না। ঘর্মাক্ত মুখরেখায় সে একটা ব্রেঞ্চের ওপর বসে। স্কার্ফ দিয়ে আলতো করে মুখটা মুছে টঙের দোকানের কর্মরত 13-14 বছরের বয়সী ছেলেকে বলে, একটু পানি দে। খালি গায়ে মলিন হাফ প্যান্ট পরনের ছেলেটা চায়ের দানা কৌটায় ঢালা ছেড়ে গ্লাসে করে অন্তির জন্য পানি নিয়ে আসে। হাত বাড়িয়ে দিতে অন্তি মিষ্টি হেসে তা গ্রহণ করে। এক নিঃশ্বাসে সাবার করে ফেলে পুরোটা পানি। শুকনো কাঠফাটা গলায় পানির স্পর্শ পেতেই স্বস্তির হাওয়া বয় শরীর জুড়ে। থ্যাংক ইউ সো মাচ। শহরথি নাইছেন? হ্যাঁ। ছেলেটা গ্লাস নিয়ে আবারও নিজের কাজে ফিরে যায়। চায়ের দানা কৌটায় ঢালার কাজে ব্যস্ত হতে অন্তি আশেপাশে তাকে জিজ্ঞেস করে, তুমি একাই দোকান সামলাও? না, আব্বা আছে। কোথায় তোমার বাবা? দুপুরে ভাত খাইতে গেছে বাড়িতে, আইব একটু পরেই। ও আচ্ছা। অন্তি ঠোঁটের ওপর ঠোঁট চেপে মস্তিষ্কের ভিতরে চলমান আলোড়ন দমাতে তৎপর হয়ে ওঠে। সবকিছু তার কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে আকাশ পাতাল ভাবনায় মত্ত হয়ে ওঠে। এতক্ষণ যাবত সে যতজনের কাছে গিয়ে খোঁজ করেছে, কেউ কেউ বলেছে তারা জমশেদ মজুমদারকে চিনেন না, আবার কেউ কেউ বলেছে সে একজন খুনি, শহর থেকে খুন করে এসেছে, এখন বর্তমানে কোথায় আছে কেউ জানে না। এক প্রকার পরিবার সমেত নিখোঁজই বলা যায়। কাকে খুন করেছে উনি? আমার মাকে তো মনে হয় না। সেদিন তো সম্ভবত ওনাকে অজ্ঞাত সেই সন্ত্রাসগুলো অজ্ঞান করে ফেলেছিল। তাহলে আপা ছেলেটার ডাকে অন্তি ধ্যান ভেঙে তাকায় তার দিকে। জিজ্ঞাসা চাহনি নিক্ষেপ করতে ছেলেটা হাসি মুখে বলে, চা খাইবেন? ছেলেটার নিজ হতে এমন ছোট্ট সম্মোহনে খুশি হয় অন্তি। তাকে কেউ একটুখানি পাম্পার করলেই সমস্ত ক্লেশ মুছে মুখে ফোটা নির্মল হাসি। আদর করানো স্বভাব তার, খুশি না হয়ে পারে না। আমি গরম চা খেতে পারি না, তবে থ্যাংক ইউ অফার করার জন্য। তোমার নাম কি? নাজির। বড় ভাই আছে? আছে তো। তার নাম কি উজির? নাজির নামের ছেলেটা কাজ থামিয়ে অবাক চোখে তাকা অন্তির দিকে। বিস্ময় কণ্ঠে শুধু, আপনি জানলেন কেমনে? অন্তি ফিক করে হেসে ওঠে নাজিরের চাহনি দেখে। এমন চাহনি সে দেখেছিল একসময় তার নেভিয়ান সাহেবের, যখন বলেছিল সিক্ত তার নাম হলে শুষ্ক নিশ্চয়ই তার ভাইয়ের নাম। হঠাৎ করে পুরনো সে কথা মনে পড়তেই অন্তির হাসি আর বৃদ্ধি পায়। নিজ মনে খিলখিল করে হাসতে থাকে সে।
আর তার হাসি দেখে নাজির নামে ছেলেটার বিস্ময়কর চাহনি আরও গাঢ় হয়। ভুরু কুঁচকে বলে, আপনি এত হাসতেছেন কা? এমনি। তাহলে কন, জানলেন কেমনে আমার আব্বারে আপনি চেনেন? আরে না, তোমার বাবাকে চিনব কিভাবে? আমি গেস করে, আন্দাজ করে বলেছি, রাজা বাদশাহ উজির নাজির সেই হিসেবে। নাজির ছেলেটা ঠোঁট উল্টে বলে, আমার বড় আব্বার 2 ছাওয়ালের নাম রাজা বাদশাহ, সেই জন্য আমগোর 2 ভাইয়ের নাম রাখছে উজির নাজির। ভালোই তো বুদ্ধি আপনার। অন্তি পা তুলে অবাকের চূড়ান্ত সীমে পৌঁছে গেছে। গোল গোল চোখ করে বলে, বাপরে, তো দেখি পুরো রাজার বংশধর। আমার দাদা আর তার বাপ কেরাডাঙ্গার প্রথম বাড়ি তুলছে, সবাই এক নামে চেনে, নবাব খা। নাজিরের কথায় অন্তি হুট করে থমকে যায়। কিছু একটা ভাবমাত্র কপাল কুঁচকে বলে, তোমার জন্ম বেড়ে ওঠা এই গ্রামেই? হ্যাঁ, কন। জমশেদ মজুমদারের নাম শুনছ? নাজির ছেলেটা পলক স্থির হয়ে যায়, সেই সাথে থেমে যায় হাতের কাজ। কিছুটা সময় মৌনতা অবলম্বন করে অস্পষ্ট গলায় বলে, শুনছি। অন্তি তরাক করে বেঞ্চ হাতে উঠে দাঁড়ায়। কেটলি বসানো মাটির চুলের কাছাকাছি সে দাঁড়িয়ে ব্যস্ত গলায় বলে, উনি এখন কোথায় আছে জানো কিছু? হ্যাঁ তো খুনি আপা। কাকে খুন করেছে কওয়া যাইবে না, গোপন কথা। অন্তি নাজিরের মাথায় হাত দিয়ে চোখের পাতায় আশ্বস্ত করে, নির্ভয় দিয়ে বলে, তুমি তোমার আপাকে একটু হেল্প করবা না? আমি অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছি, সারাটা দিন এই খোঁজে ক্লান্ত। প্লিজ ভাই, একটু বলো, আপনি কি পুলিশ ম্যাডাম? যদি কই তাহলে তো ধরে নিয়ে যাবেন। আল্লাহ, আমি পুলিশের ম্যাডাম হব কেন? আমি তো পড়াশোনায় জানি না তেমন। আর তুমি বলে পুলিশ ধরবে কেন? যে খুন করেছে তাকে ধরবে। সত্যি সত্যি। নাজির শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে বলে, জমশেদ দাদা আমাগো দূর সম্পর্কের দাদা হয়, শহরে চাকরি করত মেলা বছর আগে। বলে, এক মহিলা মানুষকে খুন করে পালাইয়া গ্রামে আসিল। বছর 3 পর এইটা জানাজানি হলে গ্রামের মানুষ জুতা পেটা করে গ্রাম ছাড়া করছে। অসুখ আসিল যেন পুলিশে দেয় নাই, খাদাইয়া দিছে। অন্তির মাথায় বাজ ভেঙে পড়ে নাজিরের মুখে কথা শুনে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকে বলে, তুমি জেনেছো কিভাবে? মা কইছে। কেউ জিজ্ঞেস করলে গ্রামের মানুষ এজন্য কয় চেনে না, কনে আছে জানে না। তুমি জানো কোথায় আছে? আব্বা জানে, আমি জানি না। তুমিও জানো? জানি না। তাহলে এটা জানলে কিভাবে? তোমার বাবা জানে। আব্বার চাচা হয়, জানবো না? তোমারও তো দাদা হয়, তুমি জানবে না? নাজির পরে বেকায়দায় দীর্ঘশ্বাস ফেলে বলে, আপা আমি ছোট মানুষ, আমি জানবো কেমনে কন? আমার কি কেউ কইব? তোমাকে কেউ বলবে না, এটা আমিও জানি। ছোট মানুষকে কেউ কিছু বলে না, ছোট মানুষের নিজে কান দিয়ে শুনে নেয়, তারপর সেটা পত্রিকায় ছাপায়। তুমি তোমার কান দিয়ে যেভাবে শুনেছো সেভাবে বলো। আপা ভাই আমার, বলো প্লিজ। আপনি এত চালাক, তার মানে আপনি সত্যি পুলিশ? মিছা কইতাছেন। অন্তির চোখ বন্ধ হয়ে আসে, লম্বা করে শ্বাস টেনে ছেড়ে দেয়। নাজিরের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলে, দেখো ভাই, আমার 14 গোষ্ঠীতে পুলিশের কেউ নেই। আমি কিভাবে পুলিশ হই? আমি নির্ভেজাল বেকার একজন মানুষ। আমার জামাই জাহাজের মিস্ত্রি, আমার শ্বশুর পাক্কা বিজনেসম্যান। আর কি শুনবি? জাহাজের মিস্ত্রি আপনার জামাই? হ্যাঁ। জাহাজেও পুলিশ থাকে, নৌবাহিনীর নাম। আমার খালাতো ভাই 12 লাখ টাকা ঘুষ দিয়ে নৌবাহিনীর পুলিশ হয়েছে। সারেন জামুগা আমি। আব্বা। নাজির ছুটে চলে যেতে অন্তি ওর হাত টেনে ধরে শক্ত করে পাকড়াও করে নমুজ গেলে বলে, বিশ্বাস করো ভাই, আমার জামের সাথে পুলিশের কোনো সংযোগ নেই। শুধু জাহাজে চড়ে বেড়ে, পুলিশ দেখলে সে নিজেও ভয় পায়। ভয় পায়? শুধু ভয় পায় না, কান্না করেও তোর মতো। নাজির অন্তির কথায় বিশ্বাস করে কিনা বোঝা দেয়, তবে সরু চোখে তাকে বলে, সত্যি সত্যি। আপনি কিন্তু আমি বিশ্বাস করে কইতেছি, যদি পুলিশ কইয়া দেন আমি কইছি, তাইলে কিন্তু আপনার জামাইরে আমার খালাতো ভাই দিয়ে কিডন্যাপ করামু। অন্তি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা তাই, তাও বলো। জামালপুর কলাবাঁধা গ্রাম। জামালপুর? হয়, কলাবাঁধা গ্রামে। অন্তি নাজিরের মাথায় হাত ছেড়ে দেয়, দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলে, ময়মনসিংহের পরেই তো জামালপুর। বাট আজ হলো না শিট, আরও একটা দিন নষ্ট। কি কন? কিছু না। অন্তি হাত ঘড়িতে সময় দেখে পকেট হতে 500 টাকার একখানা নোট বের করে, নাজিরের হাত টেনে তার মুঠোয় দিয়ে বলে, থ্যাঙ্কস ভাই, অনেক উপকার করলি। আপা এত টাকা নিমু না আমি। আপনি শুধু পুলিশে কইয়েন না। রাখো। আর শোনো, এসএসসি পাশ করে পুলিশ হওয়ার জন্য মাঠে দাঁড়াবি, পুলিশ হয়ে পুলিশের ভয় কাটাবি। অন্তি ঝড়গতিতে বের হয়ে যায়।
নাজির হাতে 500 টাকা নিয়ে অবাক চাহনিতে তাকিয়ে দেখে এক দুরন্ত রমণীকে, যে কিনা পাখির মতো ছুটে চলেছে উঁচু নিচু রাস্তা পেরিয়ে শেষ বিকেলের রোদের ছায়া মারিয়ে। ধীরে ধীরে অস্পষ্ট হয় তার অবকায়া। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট তো প্লিজ অবশ্যই লাইক করবেন, আমি জানি আপনারা লাইক করবেন। আসসালামু আলাইকুম।